Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM এবং সময় হচ্ছে ঠিক এখন 11টা বেজে 1 মিনিট। আর শুক্রবার এই সময়টা মানে হচ্ছে যে আপনার পৃথিবীর অন্য অনেক প্রান্তে অনেক কিছু ঘটে থাকে, যেটা আমি প্রায় সপ্তাহেই বলে থাকি যে কিন্তু বাংলাদেশের মতো খুব ছোট একটা দেশের একটা জিনিস কিন্তু এটা ঘটবে শুক্রবার রাত 11টা মানে হচ্ছে যে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু, আপনার নির্ঘুম বন্ধু এবং আপনার সকল দুঃখের এবং সকল আনন্দের সাথী, ভাগিদার বলুন আর যাই বলুন না কেন, অংশীদার, যোদ্ধার আবার মহাজনের মতো বলবেন না, সে যাই হোক না কেন, সেই বন্ধুটা ইরাজ যার নাম, সে চলে এসেছে হটসিটে এবং চলে আসা মানেই হচ্ছে দুর্দান্ত কিছু সময় কাটানোর একটা দৃপ্ত অঙ্গীকার এবং প্রতিশ্রুতি নিয়েই কিন্তু এই মুহূর্তে আমি হটসিটে সাথে থাকবো রাত 2টো পর্যন্ত। আর 2016-তে কিন্তু আমি আরো অনেক বেশি চেষ্টা করছি আপনার কাছাকাছি থাকতে এবং আরো নতুন কিছু অনেক ভিন্ন আঙ্গিকে আরো বেশি করে আপনাকে দিতে, যেন আপনার সপ্তাহটা অনেক কর্মব্যস্ততার মধ্যে যেমনই কারুক না কেন ছুটির দিনটা খুব ভালো যায়, অন্তত এই 3 ঘন্টা। সো আজকেও তাই হবে। আমাকে প্লিজ একেবারে আপনার একজন ভেবে, আপনার জন ভেবে আমাকে জানান যে কোনো কথা যেটা হয়তো শেয়ার করতে পারলে আপনার ভালো লাগবে এই অবেলায়, না এই মধুর বেলায়। তাই আমাকে সেটা জানাবেন যেটা আপনার বলতে ইচ্ছে হয়, আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো কিছু, এবং যদি কোনো গান শুনতে ইচ্ছে হয়, যদি কোনো গান কাউকে ডেডিকেট করতে ইচ্ছে হয়, অথবা যে কোনো কিছুর জন্য আমাকে একটা ছোট SMS করবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বারটা, সেটা হচ্ছে 6969। প্রথম গানটা হচ্ছে অপেক্ষা, কারণ হয়তো আপনারা অপেক্ষা করেননি, কিন্তু আমি এক সপ্তাহ অপেক্ষায় ছিলাম সবার জন্য। ভাইকিংসের গান, রান আউট মুভি থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট আজকে। আর শুক্রবার রাতের শুভেচ্ছা আপনার জন্য আরেকবার। এবং শুক্রবার রাত মানে বিশেষ কিছু, শুক্রবার রাত মানে একটু ভিন্ন কিছু, সেটা হচ্ছে যে ইরাজের সাথে আপনার সময় কাটানো, এবং সেই সময়টা আমার কাছে পরম আরাধ্য। এবং যেহেতু আমার কাছে পরম আরাধ্য একটা বিষয় বা একটা ব্যাপার আপনি আমাকে দিচ্ছেন, আমি কৃতজ্ঞতার নাক পাশে আবদ্ধ হচ্ছি, এবং সেই কৃতজ্ঞতার নাক পাশ থেকে আমি চেষ্টা করবো ভালো লাগার প্রতিদিন আপনাকে ফিরিয়ে দিতে। কিভাবে? সেটা হচ্ছে যে আপনার প্রিয় গানগুলো প্লে করে আপনার জন্য, এবং যদি কাউকে ডেডিকেট করতে চান অবশ্যই সেটাও আমি বলে দেবো যে অমুকের জন্য তমুকের এই গানটা। অ্যাট দ্য সেম টাইম যদি আপনার কোনো কথা বলতে ইচ্ছে হয়, এবং অবশ্যই বলতে ইচ্ছে হয়, কারণ মানুষ হচ্ছে প্রকাশ করতে চায় সবসময় নিজেকে নানাভাবে, নানা প্রকরণে, নানা উপায়ে। আর সেই প্রকাশটা যদি হয় একেবারেই নিজস্ব অনেক গভীর কোনো ভাবনা, অনেক গভীর কোনো স্বপ্ন, যে কোনো কিছুই, নিজেকে মেলে ধরুন, নিজেকে প্রকাশ করুন। মাঝে মাঝে অপ্রকাশিত সবসময় থাকা কিন্তু ঠিক না, মাঝে মাঝে প্রকাশিত হওয়া উচিত। এবং প্রকাশিত হওয়ার একটা অদ্ভুত রকম আনন্দ আছে, যে খুব প্রিয় কারো কাছে বা একেবারেই অচেনা একটা মানুষের কাছে হঠাৎ করে নিজেকে মেলে ধরতে মনে হয় একটা অন্যরকম অদ্ভুত আনন্দ আছে, প্রকাশিত হওয়ার আনন্দ। তাই প্রকাশিত হন SMS এর মাধ্যমে। আমরা শুরুতে 2টো গান শুনলাম। ভাইকিংসের গান ছিল প্রথমটা, অপেক্ষা গানটার নাম হচ্ছে, এবং দ্বিতীয় গানটা হচ্ছে ফ্লোরিডা ফিচারিং সিয়া, ওয়াইল্ড ওয়ান্স। আমাকে রাশেদ অ্যাজ ইউজুয়াল আজকে প্রথম SMS পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে, সেটা হচ্ছে যে তার SMS মানে হচ্ছে ঘোরাঘুরি, খবরাখবর থাকবে, এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। উনি লিখেছেন যে সব বন্ধুরা মিলে শীতলক্ষায় ট্রলার জার্নি করে এসে এখন টং দোকানে দাঁড়িয়ে সবাই খেলা দেখছিলেন, কিন্তু বৃষ্টি এসে সব পণ্ড করে দিল। আচ্ছা, সর্বশেষ আপডেট কি? আমি তাড়াহুড়া আসলে এই মুহূর্তে খেলার অবস্থাটা কি? আমি যদ্দূর জানি যে বৃষ্টি নেমেছিল বাংলাদেশের এক ইনিংসের একটা পর্যায়ে, এবং সর্বশেষ কি সিদ্ধান্ত হলো? পয়েন্ট ভাগাভাগি হয়েছে বোধহয়, আমি যদ্দূর বুঝতে পারছি। বাট আমাকে একটু যে কোনো একজন আপডেট দিয়ে একটু প্লিজ অবহিত করবেন, আমি কৃতজ্ঞ থাকবো। আর ঘোরাঘুরির কথা যদি বলি, আমি আজকে কিন্তু আমার একটা ডিফারেন্ট শো করছি, আমি ভিন্ন। আজকে শোটা মানে আপনার কাছে স্পেশাল কিছু হয়তো মনে হচ্ছে না, আমার কাছে এক অর্থে স্পেশাল। সেটা হচ্ছে যে আমার মনে পড়ে না সর্বশেষ সেই 2007 থেকে শো করছি, যে ঘুম থেকে উঠে এসে আদৌ আমি লাস্ট কবে শো করেছিলাম। বিকজ ছুটির দিনে সাধারণত আমার শো থাকে, তো বেশিরভাগ সময় হয় যে কোথাও না কোথাও ছিলাম, সেখান থেকে দৌড়তে দৌড়তে এসে শো করছি। কিন্তু আজকে বহু 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 দিন পরে, আমার লাস্ট মনে পড়ে না কত বছর আগে ছিল, ঘুম থেকে উঠে শো করতে এসেছি। এই জন্য হয়তো আমার গলার মধ্যে একটা ঘুম ঘুম ভাব এখনো আছে। এটা কারণ হচ্ছে ঘোরাঘুরির প্রসঙ্গে এটা হয়েছে আসলে। সেটা হচ্ছে যে অনেকদিন ধরে আমার মানে একটা জিনিস করা হয় না, সেটা হচ্ছে যে ওই মেঘনা ঘাটে গিয়ে মেঘনা নদীতে অনেক রাতে, মাঝরাতে 2টা-2:30টার সময় সাঁতার কাটা। তো কালকে হঠাৎ করে ব্যাপক নেশা জাগলো যে না, আজকেই সেই মহেন্দ্রক্ষণ, আজকে যেতে হবে সবাই মিলে। তো যে কথা সেই কাজ, একেবারে ব্যাগে করে শর্টস দিয়ে রওনা দিলাম যে রাতের বেলা আজকে 1টা-2টার সময় মেঘনা নদীতে সাঁতার কাটতেই হবে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে ফেরায়, এরকম একটা ব্যাপার। তো রওনা দিলাম।
রওনা দেওয়ার পর আমাদের যেটা বেশিরভাগ সময় যেটা হয় যে না এক জায়গায় প্ল্যান করে আরেক জায়গায় চলে যায়, তো মনে হলো বেরি যখন হলাম তখন আরেকটু দূরে কোথাও যাই না। তো আমাকে যারা দীর্ঘদিন ধরে শোনেন নিশ্চয়ই জানেন যে আমার সেকেন্ড হোম হচ্ছে, আমি বলি যেটা আসলে ভালোবাসা থেকে, সেটা হচ্ছে যে শ্রীমঙ্গলের ওদিকটাতে, মৌলভীবাজারে, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, এইসব জায়গাগুলোতে প্রায় যাওয়া হয় আমার। তো কালকেও মনে হলো 5-6 মাস হয়ে গেল যাওয়া হয় না, একটু ঘুরে আসি। তো তারপরে সেই মেঘনা নদীতে সাঁতার কাটতে গিয়ে সেখান থেকে শেষ পেশ চলে গেলাম সব বন্ধুরা মিলে রাতের বেলা সারা রাত ধরে লং ড্রাইভ শেষ করে দেন একদম ভোরবেলা সেই শ্রীমঙ্গল, কমলগঞ্জ, আবার বহুদিন পরে সেই সেকেন্ড হোম ঘুরে টুরে আবার আসলাম। এবং এবার একটা ডিফারেন্ট ব্যাপার হয়েছে, অনেক ইন্টারেস্টিং, সেটা আমি আজকে অভিযাত্রিক সেগমেন্ট করছি অনেকদিন পরে, সেখানে বলবো। তবে এবং সেই সারা রাত সবাই জাগা, কোনো ঘুমটুম কিছুই না। আজকেও সারাদিন আমার সেই দৌড়ের উপরে কোনো ঘুমটুম কিছুই নেই। তো বাসায় এসে দেখলাম যে ঘুমানোর মতো 1 ঘন্টা সময় আমার হাতে আছে, তো দিলাম এক মহা ঘুম। ভাগ্যিস আমার জীবনে প্রথমবারের মতো ঘুমাতে গিয়ে শো মিস হয়ে যেত আজকে। ক্রেডিট গোস টু মাই লিটল সিস্টার, সে এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে না দিলে আসলে আমার মনে হয় না আজকে আমি স্টুডিওতে যথাসময় আসতে পারতাম। মরার ঘুমের এসেছিল হঠাৎ করে, তো সেই জন্য ঘুম থেকে উঠে এসে শো বহুদিন পরে একটু ডিফারেন্ট লাগছে, আমি নিজেও ঠিক অভ্যস্ত হতে পারছি না। সে যাই হোক, আমাদের আরেকজন বন্ধু আছেন, তিনি হচ্ছেন একা নামের একজন, লিখেছেন ক্যান্টনমেন্ট থেকে। পড়ালেখার নিয়ে খুব একেবারে সাফোকেটিং একটা অবস্থা এই মুহূর্তে ওনার। সে যাই হোক, মাঝে মাঝে ব্যালেন্স করে নিতে হবে, ঘোরাঘুরি, বই, সিনেমা, গান, বন্ধুদের সাথে আড্ডা, আর অনেক কিছুই, সবকিছু ব্যালেন্স করে নিতে হবে, ব্যালেন্স ডায়েটের মতো। আর শাহিনুর খিলগার বন্ধু আমাকে জানিয়েছেন, জীবনানন্দে খুব সুন্দর একটা লাইন লিখে দিয়েছেন যে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি হৃদয় রে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা একা কথা কয়। আমার মনে হয় যে আসলে পৃথিবীতে কবি অনেক আছেন, গ্রেট কবিও অনেক আছেন, কিন্তু আসলে নিজের ভেতরের একেবারে অস্তিত্বের ভেতরে মিশে থাকা কিছু অদ্ভুত উপলব্ধি এতটা সুন্দর করে আমার পড়ালেখা খুব সীমিত, তো আমার জানা মতে এত সুন্দর করে অন্য কোনো কবির কাছ থেকে আমি তার প্রকাশ পাইনি। কি অদ্ভুতভাবে একেবারে সেই হৃদয়ের অকৃত্রিম এবং প্রবাহমান এবং নিরন্তর সেই যে একটা অদ্ভুত নদী, কেমন যেন একটা লাগা, যেটাকে আমরা আসলে সবসময় আমরা আসলে সাধারণ মানুষ শব্দ খুঁজে পাই না, আমরা বলি কেমন যেন লাগছে, কেমন যেন করছে মনটা, কিন্তু সেই কেমন করাটাকে বা কেমন লাগাটাকে কি অদ্ভুত স্বর্গীয়ভাবে প্রকাশ করা যায়, যে বলি আমি হৃদয়ে রে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা একা কথা কয়। অদ্ভুত সুন্দর। আমার মনে হয় যে আসলে পৃথিবীর সব কবি, আমার কাছে মনে হয় এটা ভালোবাসা থেকে হতে পারে বলাটা, পৃথিবীর সব কবি একদিকে আর জীবনানন্দ আরেকদিকে। অনিক হোসেন জয় আমাকে জানিয়েছেন বসুন্ধরা থেকে যে প্রীতি বারাইলারের বন্ধু। অনিক হাসান, একটা কথা বলি, আপনি হয়তো কিছু মনে করতে পারেন ভাইয়া, তাহলে আমি দুঃখিত। সেটা হচ্ছে যে আপনি লিখেছেন যে হাবিবের কেন প্রীতি বারাইলারে বন্ধু, এই গানটা আমি শুনতে চাচ্ছি। এটা আসলে আপনারও পুরোপুরি দোষ দিয়ে লাভ নেই, আমার মনে হয় যেটা আসলে আমাদের সবারই ব্যর্থতা, যে আসলে অনেক গান যেটা মূল শিল্পীর সেটা আমরা জানি না, পরবর্তীতে যিনি হয়তো গেয়েছেন অনেক পরে ভিন্নভাবে, তো আমরা এটা তার গান বলে জানি। এরকম অনেকবার, অসংখ্যবার হয়েছে, আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি এবং নিশ্চয়ই সবাই পেয়ে থাকেন। এটা আমার কাছে এক অর্থে দুঃখজনক মনে হয় যে আসলে মূল শিল্পী তার নামটা পর্যন্ত আমরা জানি না এটা আসলে কার গান, তো যিনি পরে গাইছেন আমরা তার বলেই জেনে নিচ্ছি। আমার কাছে মনে হয় যেটা মূল শিল্পীর প্রতি এক ধরনের অশ্রদ্ধা প্রদর্শন এবং বিষয়টা আসলেই হতাশাজনক। আর এর সব দোষটা আবার যে যারা এটা ভুল জানছেন তাদেরও না, যে এত গান প্লে করি বেশিরভাগ সবগুলো FM রেডিও স্টেশন মিলে, খুব আমি কখনো ওভাবে শুনিনি যে মূল শিল্পীর নামটা বলা হয়, আর যেটা আসলে ওনার গান, ওনার কণ্ঠে আমরা ওনার ভার্সনটা শুনবো। যেমন এই গানটা হচ্ছে আসলে শাহ আব্দুল করিমের গান, কিন্তু পরবর্তীতে হাবিব একটা অ্যালবামে গিয়েছিলেন, আর অনেকেই গিয়েছেন। তো যেমন ওই এলিটার গান বলে অনেকেই আমরা চিনি ওই গানটাকে, ওই নিলয় দাসের সেই গানটা, যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে। তো এরকম অনেক গানের ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে, এত বছর অসংখ্যবার দেখেছি এটা। আমার কাছে মনে হয় এটা ক্ষেত্রে আমাদের সবার ব্যর্থতা আছে, আমরা তুলে ধরতে পারি না সেভাবে, এবং আমাদের অযোগ্যতাটাই হয়তো বেশি। আর আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আসলে সবারই জানা উচিত। আপনার নিজের কোনো লেখা একটা কবিতা যখন দেখবেন আরেকজনের নামে পড়া হচ্ছে, তখন আপনার ভেতরে যে একটা অদ্ভুত ক্ষোভের কাজ করবে, আমার মনে হয় ঠিক এই ব্যাপারেও তাই হওয়া উচিত। সে যাই হোক, এটা আসলে শাহ আব্দুল করিমের গান এবং গানটা আমি প্লে করছি আপনার জন্য ভাইয়া, কিছু মনে করবেন না প্লিজ। আসলে আপনাকে উপলক্ষ করে আমি বলিনি, জাস্ট বিষয়টা নিয়ে আমার মত প্রকাশের জন্য বললাম, যদি কিছু মনে করে থাকেন করবেন, আপনার জন্য গানটা আপনাকে ডেডিকেট করে, ওকে, যদি মনে করে থাকেন সেজন্য। পরিস্বপ্ন আমাকে বলেছেন যে আজকে ট্রয় মুভিটা দেখলেন এবং হেলেনের একটা কথা তার খুব মনে দাগ কেটেছে, বিশাল দাগ কেটে গেছে, এখন কি হবে। লাইনটা হচ্ছে আই ডোন্ট নিড এ ওয়ারিয়র, আই নিড এ ম্যান টু গ্রো ওল্ড উইথ। বিশাল কথা, খুবই সিরিয়াস কথা। তো সিরিয়াস কথার পর আমরা একটা গানে চলে যাই এবং SMS করো নিয়মটা একটু মনে করে দিচ্ছি, যদি আপনি কোনো কথা বলতে চান আমাকে নিজের ব্যাপারে, যে কোনো ব্যাপারে, অথবা যে কোনো গান শুনতে চান, অথবা যে কোনো কিছুর জন্য, খুব সুইট একটা SMS করুন আমাকে, আপনি যেরকম সুইট বা আপনার হাসিটা যেমন সুইট, ঠিক
তেমন একটা সুইট SMS আমাকে করুন। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন। যে নাম্বার সেটা হচ্ছে 6969। বহুদিন ধরে যে গানটা শুনতে ইচ্ছে হচ্ছে, যে গানটা না শুনলে এখন মাথায় কাজ করবে না, সেই গানটা প্লে করছি। ওয়ারফেজের গান অসামাজিক। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 11টা বেজে 37 মিনিট এবং আমাদের পথ চলা শুরু হয়েছে 37 মিনিট আগে এবং আরো 2 ঘন্টা 23 মিনিট চলবে রাত 2টো পর্যন্ত। অনেক লম্বা সময়, তাই ওই যে সেই একটু আগে জীবনানন্দের একটা লাইন নিয়ে কথা ছিল, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা একা কথা কয়। তো আপনিও নিজের মনকে দেখুন যে সে জলের মতো ঘুরে ঘুরে নাকি অন্য কিছুর মতো ঘুরে ঘুরে কথা কয়, কি কথা কয়, কাকে বলতে চায়, সেগুলো জানুন এবং আমাকেও জানান, আমাকেও জানার সুযোগ করে দিন এবং অন্য সবাইকেও জানার সুযোগ করে দিন যদি জানাতে চান অবশ্যই। এবং যে কোনো গানের জন্য, যে কোনো রিকোয়েস্টের জন্য, যে কোনো কিছুর জন্য আমার সাথে থাকুন, আমার সর্বস্ব উজাড় করে দেবো আপনার জন্য আজকে। যদি বন্ধুত্বের একটু উষ্ণতা, একটু উষ্ণ স্পর্শ আমাকে আপনি দিন আজকে, প্রতিদিনে ফিরিয়ে দেবো 1000 গুণ, এটুকু বলতেই পারি। সে যাই হোক, রাজের শুভেচ্ছা আরেকবার। এবং শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিম, তার একটা গান। এবং আমার আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, একটু আগে একটু কিছুটা হয়তো রূঢ় কথা আমাকে বলতে হয়েছে। একজন বন্ধু লিখেছিলেন এটা অন্য একজনের গান। এক্ষেত্রে আরেকটা কথা না বললেই পারছি না, সেটা হচ্ছে যে দুঃখিত, অতিশয় দুঃখিত আমার কণ্ঠ বিভ্রাটের কারণে। সেটা হচ্ছে এই যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম বলা হয়, সেখানেও একটা বড় সমস্যা আছে এবং আমার কাছে মনে হয় এটাও আমাদের একটা সমস্যা আছে। সমস্যার কথা ঘুরে ফিরে বারবার আসছে। যখন কাউকে কোনো কিছু নামে ডাকা হয় বা আসলে যখন একটা কথা খুব প্রচলিত হয়ে যায়, আমরা বিনা প্রশ্নে, বিনা বাক্যব্যয়, বিনা চ্যালেঞ্জে বা বিনা যাচাই বাছাই ছাড়াই বেশিরভাগ সময় সেটা একেবারে অন্ধের মতো গ্রহণ করি এবং সেটাই আমরা চর্চা করি সবসময়, যতক্ষণ না কেউ ভুলটা ধরিয়ে দেয়। তো এইভাবে একেবারে মানে অন্ধের মতো সবকিছুই গ্রহণ করা উচিত না যা আমাদেরকে গ্রহণ করানো হয় চারপাশ থেকে। অবশ্যই নিজের একটা সেলফ কোয়েশ্চেনিং সিস্টেম থাকা উচিত, যে আসলে যেটা জানছি, যেটা আমাকে দেওয়া হচ্ছে, যেটা বোঝানো হচ্ছে, যেটা শেখানো হচ্ছে, আসলে সেটা সত্যি কিনা বা কতটা সত্যি। ফর এক্সাম্পল, যে প্রসঙ্গে কথাটা বলছি সেটা হচ্ছে যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম, এই নামটার সাথে আমরা খুব পরিচিত এবং আমরা এইভাবেই বলে থাকি, কিন্তু এখানে একটা বড় ভুল আছে। উনি আসলে বাউল না। বাউল সম্রাট তাকে বলা হচ্ছে যে, সবচেয়ে বড় কথা যে বাউল উনি না, উনি একজন ফোক আর্টিস্ট এবং লোকগীতি শিল্পী, লোকগানের শিল্পী, এবং আরো অনেক অভিধায় বা গুণাবলীতে তাকে বিশেষায়িত করা যাবে, কিন্তু বাউল উনি অবশ্যই না। বিশেষ করে বাউল নিয়ে একটা বিভ্রম আমাদের সবার মধ্যে কাজ করে। আমরা হচ্ছে যে ফোক আর্টিস্ট বা ফোক সং যারা করে তাদের সবাইকে বাউল বলে অভিহিত করে থাকি বা তাদেরকে বাউল বলে জানি, কিন্তু আসলে বাউল বিষয়টা সম্পূর্ণ স্বতন্ত্র এবং আলাদা একটা বিষয়। এটা একটা বাউল তত্ত্ব বা বাউল একটা ধর্মের মতো বিষয়টা। এটা হচ্ছে যে চর্চা করতে হয় এবং নিজের জীবন যাপন পদ্ধতি, জীবন চর্চা পদ্ধতি এবং একেবারে সবকিছু, বিশ্বাস, দর্শন, সবকিছুই তার সাথে জড়িত এবং সেটা একেবারেই বিশেষ রকম একটা কিছু, যেটা অন্য কিছুর সাথে মিলবে না। এবং সেই বিশেষ যে বাউল তত্ত্বের যে মূল বাণীটা বা যে মূল মর্ম, এবং যেটা আসলে অন্তরে গ্রহণ না করলে, সেই ভাবধারাকে নিজের বলে গ্রহণ না করলে এবং নিজেকে সেভাবে প্রস্তুত না করলে, তাকে সে কোনোভাবেই বাউল না। তাতে সে যেমন ধরনের গানই করে থাকুক না কেন, বা গান যত না বেশি আসলে তার থেকে অনেক, এটা অনেক বড় একটা জীবন দর্শন, আসলে একটা খুব বিশেষায়িত একটা জীবন দর্শন। সেখানে গানটা আসলে শুধুমাত্রই একটা বিষয়, সবটুকু বিষয় না, তার সাথে আমার সম্পূর্ণ ফিলোসফিক্যাল অনেক বিষয় আসপেক্ট থাকবে। ঈশ্বর সম্পর্কে আমার ভাবনা, ঈশ্বরের সাথে আমার সম্পর্কের যে রূপ, আমার জীবন যাপন পদ্ধতি, জীবন সম্পর্কে ভাবনাগুলো, জীবন থেকে আমার প্রত্যাশা, বা আমি কোন পথে চলবো এবং আমি মানুষ হিসেবে কেমন হব, বা আমার নিজের ভেতরে যে সত্তা, আপনার মানুষ বা মনের মানুষকে জানা, যেটা লালনের গানে ঘুরে ফিরে বারবার এসেছে, এবং স্রষ্টার সাথে যে যোগসূত্র, তার সৃষ্টির রহস্যকে বোঝা, এরকম অনেক গূঢ় এবং অনেক জটিল বিষয় আছে সেখানে। এবং সেটাকে আসলে সারা জীবন সাধনা করে একটু একটু করে আয়ত্ত করতে হয় এবং হয়তো একটা সময় গিয়ে বাউলিয়ানা সাধনা করতে করতে একটা সময় গিয়ে একটা মোক্ষের স্তরে বা একটা নির্ভানা স্তরে পৌঁছানো যায়। সম্পূর্ণ আলাদা একটা বিষয়। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমরা উঠতে বসতে কথায় কথায় বাউল শব্দটা এত বেশি ব্যবহার করি, মানে বাউল বিষয়টা এখন অন্য কিছু হয়ে গিয়েছে। ফোক সং করলে আমরা বাউল কথাটা জুড়ে দিই, আসলে বাউল কথাটা, বাউল সম্পূর্ণ আলাদা একটা বিষয়। তো আমরা সবাই নির্দ্বিধায় অবলীলায় বলি বাউল সম্রাট শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিমের অন্যতম শ্রেষ্ঠ একজন লোকগীতি শিল্পী, এবং এই আমার কাছে মনে হয় যে 1000 বছর বাংলাদেশ বেঁচে থাকলে অবশ্যই বাউল সম্রাট যাকে বলা হচ্ছে সেই শাহ আব্দুল করিমও বেঁচে থাকবেন, আমাদের অসম্ভব প্রিয় একজন গুণী শিল্পী। কিন্তু বাউল সম্রাট অভিধাটা আমার কাছে মনে হয় খুব ভুল একটা অভিধা তার জন্য, তিনি আসলে বাউল না। তো এইরকম অনেক কিছু আমরা চোখ বন্ধ করে সবাই বলছে, আমরাও বলে ফেলি, সবাই করছে, আমরা করে ফেলি। গড্ডলিকা প্রবাহে খুব বেশি গা ভাসিয়ে দিই, একটু
প্রশ্ন করার নিজের ভেতর থেকে, এটা আমার মনে হয় সবার একটু জাগরুক থাকা উচিত। সে যাই হোক, একটু পণ্ডিতি ভাব চলে আসলে তার জন্য আমি দুঃখিত। আমাকে নাবিসা SMS পাঠিয়েছেন, নাবিসার SMS টা পড়ছি এই জন্য। আজকে এরকম নাবিসার মতো যারা যারা নতুন লিসনার আছেন, নিউ লিসনার, তাদেরকে ওয়েলকাম করছি আমার শোতে, এবং সাথে থাকবেন এরকম আর কিছু না হোক কিছু তাত্ত্বিক আলোচনা শুনতে পারবেন। আপন আমাকে সামনে থেকে জানিয়েছেন তারা ভরা রাতে গানটা শুনতে চান তিনি। আমি অনেক পথ ঘুরে তোমার পথের অন্ধকারে ক্ষয়ে ক্ষয়ে তোমার চলে যাও দেখেছি। অদ্ভুত সুন্দর একটা গান, আমি চেষ্টা করবো প্লে করার জন্য। আর শার্লি আমাকে জানিয়েছেন যে যদি কোনোদিন শেষ হয় পথ চলা জীবনের পথে, অলিক স্নেহের জাল কেটে যায় যদি, পিছু ফিরে চাই ভয় হয় সে পথের প্রান্তে তোমায় না পাই যদি। এত যদি ফিরে যদি সত্যি যদিগুলো না মিলে যায় তবে কি হবে জানতে অপেক্ষা করুন আগামী পর্ব পর্যন্ত। এরপর আমাকে জানিয়েছেন ছায়া মিরপুর থেকে। আচ্ছা, আপনি যেটা লিখেছেন ছায়া আপু, সেটা হচ্ছে যে রাশেদ ঘোরাঘুরি করে এবং আমিও মাঝে মাঝে ঘোরাঘুরি খবর বলে থাকি, এজন্য আপনি আমাদের উপরে বলেছেন যে হিংসা হয়। এই কথাটাতে আমার একটা ঘোরতর আপত্তি আছে। হিংসা করার কিছুই নেই, কারণ বিষয়টা এমন না যে আসলে যারা ঘোরাঘুরি করে থাকেন তাদের অন্য কোনো কাজ নেই, বা তাদের কাজ নেই বলে ইজিলি ঘুরতে যেতে পারছেন, কত মজা তাদের, বিষয়টা এরকম না। সবারই প্রচন্ড ব্যস্ততা থাকে, কাজ থাকে, কিন্তু এর মধ্যেও সময়টা বানিয়ে নিতে হয় প্রচন্ড ইচ্ছা থেকে, মানে ইচ্ছা শক্তি থেকে, যে না আমাকে যত কাজই থাক না কেন এটা অনেক বড় একটা কাজ, ঘোরাঘুরির জন্য, নিজের জন্য, বা আসলে একটু ভিন্ন কিছুর জন্য, একটু পরিবর্তনের জন্য সময় বের করে নিতে হবে, প্রায়োরিটি দিয়েই। ওই আমি অনেক ব্যস্ত, সময় পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না, এটা আসলে আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য না, এটা একটা অজুহাত। আপনাকে সময় সুযোগ বের করে নিতে হবে অবশ্যই, তাই ঈর্ষান্বিত হবার কিছু নেই। সবাই ব্যস্ত ঠিক আপনার মতো, আপনি যেরকম সুযোগ পাচ্ছেন না তার ভেতর থেকে কষ্ট করে বানিয়ে নিতে হবে যেভাবে হোক, কারণ যত কষ্টই হোক ফাইট দিতে হবে সুযোগ করে নেবার জন্য। জীবন একটাই, মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে, তাই এখন যদি ঘোরা না হয়, পৃথিবীটাকে দেখা না হয়, সময় গেলে সাধন হবে না, লালনের সেই গানের মতো। আর আমাকে জানিয়েছেন তৃষা নামের একজন বন্ধু, উনি এটা খুবই দামি কথা বলেছেন, আমি এত কম ঘুমাই কেন, ব্রেন হ্যাং হয়ে যাবে। আমার মনে হচ্ছে সেটা, অনেক সহজ জিনিস মনে থাকে না, মনে করতে কি গলদ ঘর্ম হয়ে যায়, কিন্তু আর মনে পড়ে না। কবে যে নিজের নামটাও মনে থাকবে না, এটা আমি এই আশঙ্কায় অধীর। স্মৃতিশক্তি বাড়ানোর কোনো উপায় যদি আপনার ধন্যন্ত ওই ওষুধ জানা থাকে প্লিজ আমাকে জানান। সঞ্জিদা ফার্ম থেকে জানিয়েছেন, থ্যাংক ইউ সঞ্জিদা, সাথে থাকবেন আপনি, আরেকজন নিউ লিসনার। এবং আমাকে এরপর পাঠিয়েছেন আরো অনেক 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 বন্ধু। আপাতত আর SMS গুলো পড়ছি না, SMS করার নিয়মটা শুধু মনে করিয়ে দিই। প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটি রাত, ওয়ান নাইট, বিষয়টা কি আসলে? একটি রাত নিয়ে কেন এত ভনিতা করছি? এর কারণ হচ্ছে যে অনেক পুরনো দিনের একটা গান আছে কমল দাশগুপ্তের সুরে, সেটা হচ্ছে যে স্পেসিফিক লাইনটা মনে নেই, বাট খুব হৃদয়স্পর্শী একটা গান আছে একটি রাত নিয়ে। তারপরে ওয়ারফেজে মিজানের একটা অনেক আগের সোলো অ্যালবাম ছিল, 2000 সালের দিকে রিলিজ হয়েছিল, সেখানে আমার একটা গান খুব ভালো লাগতো, একটি রাত এসেছিল লক্ষ্যরাতের মতো অসাধারণ একটি রাত, যুগ যুগান্তরের ভালোবাসার উত্তাপে জড়ানো একটি রাত। তো সেই একটি রাত নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, যেমন জীবনানন্দ দাশের একটা কবিতায় একদিন এক রাত্রি দিতে পারে যত, সেই মানুষটা দিয়েছিল তত, এরকম একটা কবিতা একটা রাতের কথা ঘুরে ফিরে বারবার এসেছে, যেটা নিয়ে জীবনানন্দ গবেষকরা অনেক গবেষণা করেছেন যে ওটা কোন রাতের কথা বলা হয়েছে। এবং অনেকেই রায় দিয়েছেন শোভনা, তার সেই সব জীবনের সবচেয়ে বড় প্রেম বলে আমরা যেটাকে জানি, জীবনানন্দের কাজিন শোভনার সাথে তারে ছিল। বিস্তারিত আর না বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত। জীবনানন্দের জীবনী পাঠ করলে নিশ্চয়ই জানতে পারবেন সেই অপূর্ব দিনটার কথা এবং অপূর্ব রাত্রির কথা, যে দিন এবং যে রাত্রি থেকে জীবনানন্দ সারা জীবনও বের হতে পারেনি। ঘুরে ফিরে অনেক কবিতা এসেছে, তুমিও দিয়েছিলে তত, একটি রাত একটি দিন দিতে পারে যত, এরকমই কম বেশি লাইনগুলো, একটা শব্দ উলট পালট হতে পারে। তো একটি রাত এরকম ঘুরে ফিরে আমাদের প্রায়শই অনেক প্রসঙ্গে চলে আসে। সেই একটা রাত এসেছিল জীবনে, অসাধারণ একটা রাত, বা সেই রাতের কথা। ওয়ারফেজের গান আছে আরেকটা, মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদীতে। তো যাই হোক, এতক্ষণ ধরে যে রেফারেন্সগুলো দিলাম সেগুলো না, এখন একটি রাত নিয়ে অন্যরকম একটা শুনবো, একটা মেরুন 5-এর গান শুনবো, ওয়ান মোর নাইট। কারণ একটি রাত যদি এত বেশি ভালো লেগে থাকে কোনো কারণে, হয়ে যাক আরেকটি রাত, ওয়ান মোর নাইট। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু ড্রিমস অ্যাভিনিউ। শুনছেন ড্রিমস অ্যাভিনিউ এবং আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। আর শুনছেন এই মুহূর্তে আজকে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু। আরেকবার শুভেচ্ছা এবং আমার সাথে থাকার জন্য আরেকবার ধন্যবাদ। এই ধন্যবাদটা রাত দুটোর সময় আরেকবার দিতে চাই। দ্যাট মিনস আপনাকে দুটো পর্যন্ত আমার সাথে থাকতে হবে। শুনছিলাম একটু আগে যে গান, সেই গানের নাম হচ্ছে ধূসর সময়, আর্টসেলের একটা গান, এবং তাদের সর্বশেষ যেটা ব্যান্ড স্টুডিও অ্যালবাম ছিল অনিকেত প্রান্তর, যে অ্যালবাম পুরোটা আজকে আমরা ওই যে সেই শ্রীমঙ্গল ট্রিপের কথা বললাম ওখান থেকে আসতে আসতে আমরা পুরোটা শুনে ফেলেছি এবং অনেক হাসি তামাশা
ঠাসা হয়েছে অনেক বিষয় নিয়ে। সে যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। সেই অ্যালবামের একটা গান আমরা শুনলাম ধূসর সময়। একটা SMS পড়বো, একার পারমিশন নিয়ে পড়ছি, একাকে একটু দুষ্টামি করবো। আপু, আশা করছি আপু আপনি কিছু মনে করবেন না। আমার মনে আছে যে গত সপ্তাহের শোতে বা তার আগের শোতে কোনো একটা দিন একার একটা SMS পড়েছিলাম, এবং মানে উনি বাংলা আসলে মানে ইংলিশ অক্ষরে বাংলা SMS, বাংলা ভাষা যেহেতু লেখেন, মানে এত বানানগুলো তো কঠিন করে লেখেন যে আমার আসলে মানে একটা SMS এর পিছনে মনে হয় 1 বছর সময় দিতে হয় অর্থ উদ্ধার করার জন্য। আমার জীবনী শক্তি অর্ধেক নাই হয়ে যায় আমার SMS উদ্ধার করার জন্য। তো এরকম একটা SMS পড়েছিলাম আমি। আজকে একটা SMS পড়ি, আপনারা কিছু মনে করবেন না প্লিজ, জাস্ট মজা করার জন্য বলছি। আপনারা দেখুন যে SMS পড়ে কিছু বুঝতে পারেন কিনা একার। সেটা হচ্ছে, সকইর মাঝি আমি অত্তর কজি ফেরে, কিন্তু কজি পায়ে না, দেন সিসি বস্তি পারে, সতেক প্রশ্নতায় আমি জানে না। আচ্ছা, এটা হচ্ছে উনি যেভাবে লিখেছেন আর কি ইংলিশ অক্ষরে ওনার কথাটা, সেটা এটা থেকে অনেক চেষ্টা চরিত্র করে আর কি। এই চেষ্টা যদি আমি অন্য কোনো খাতে দিতাম, নোবেল প্রাইজ পেয়ে যেতাম। তো আসলে যেটা উদ্ধার করলাম, উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে সুখের মাঝে আমি উত্তর খুঁজে ফিরি, কিন্তু খুঁজে পাই না, দিন শেষে বুঝতে পারি যে সঠিক প্রশ্নটাই আমি জানি না। ওটা উনি এভাবে লিখেছেন, সকইর মাঝেই আমি অত্তর কজি ফেরে, কিন্তু কজি পাহে না, দেন সিসি বস্তি পারে, সতেক প্রশ্নতায় আমি জানি না। আপু একটু বানানটা সুন্দর করে লিখবেন, আমার জন্য সুবিধা হয়, আমার জীবন শক্তি কিছুটা রক্ষা পায় আর কি। যাই হোক, দুষ্টমি করলাম, কিছু মনে করবেন না, আমার অভ্যাসটা এরকম। সে যাই হোক, কথা আর বেশি না, অন্য একটা কাজ আছে এখন। অভিযাত্রী, সবাইকে স্বাগত অভিযাত্রিক সেগমেন্টে। বহুদিন পরে সেগমেন্টটা হচ্ছে, তার মানে কি এই এর মধ্যে ঘোরাঘুরি করিনি? হ্যাঁ, করা হয়েছে, কেন হবে না, কিন্তু নতুন কোনো জায়গা বা নতুন কিছু ওভাবে হয়নি বলে হয়তো করা হয়নি অভিযাত্রিক সেগমেন্টটা। তো আজকে একটু করার সুযোগ পাচ্ছি, প্রয়াস নিচ্ছি আর কি, চেষ্টা করছি আর কি বলার একটা অন্য কারণ আছে, এটা সবাই বুঝবেন না, তাই আমি সেটা বোঝানোর চেষ্টা করছি না। আমার IB এর কোনো ফ্রেন্ড যদি এই মুহূর্তে শুরু থাকে সে বুঝবে। আচ্ছা, সে যাই হোক, ধান বানতে শিবের গীত না আগে আমি মূল প্রসঙ্গে ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে যে আজকের অভিযাত্রীকে চ্যানেল নিয়ে গল্প করবো। শোয়ের একদম শুরুতেই বলেছিলাম যে গতকাল রাতে আমরা বহুদিন পরে না, 5-6 মাস পরে আবার আমি সেদিকে গেলাম, যেটাকে আমি আদর করে সেকেন্ড হোম বলি, সেই মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, এই জায়গাগুলো। তো সেখানেও আমরা কালকে রাতে লং ড্রাইভে গিয়েছিলাম। তবে পুরো ট্রিপটা নিয়ে আসলে আমি আজকে কথা বলবো না, কারণ এখানে এত অসংখ্যবার যাওয়া হয়েছে এবং আমি অনেকবার আমার শোতে সেটা শেয়ার করেছি, সেই সবগুলো জায়গায় অসংখ্যবার করে বলেছি, তাই পুরোটা শেয়ার করছি না। শুধুমাত্র একটা বিশেষ বিষয় বলছি যেটা আসলে আমার কাছে মনে হয় ইন্টারেস্টিং। সেটা হচ্ছে লাগুয়াছড়া ফরেস্ট বা লাগুয়াছড়া জাতীয় উদ্যান, ওখানের অংশটুকু। এবং এটাও কিন্তু অনেকবার আমি অভিযাত্রিক সেগমেন্টে বা অনেক অন্য সময় কথা প্রসঙ্গে বলেছি লাগুয়াছড়ার কথা। তাহলে আজকে আবার কেন, বিশেষ করে কোন জায়গাটা আজকে বলবো সেটা একটু বলি। লাগুয়াছড়া হচ্ছে আসলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় কিছুটা অংশ পড়েছে এবং কমলগঞ্জ উপজেলায় কিছুটা অংশ পড়েছে। এই দুটো উপজেলা মিলে একটা রিজার্ভ ফরেস্ট বা জাতীয় উদ্যান, সংরক্ষিত বন বলতে পারেন। অনেক সুন্দর এবং আমি অসংখ্যবার এই অলরেডি বলা হয়ে গেছে আমার। রাতের বেলা একরকম অদ্ভুত সৌন্দর্য, নীরবতা, তার ভেতরে কোটি কোটি তারা বা শুধুমাত্র ঝিঝি পোকার ডাক বা একেবারে নিশ্ছিদ্র অন্ধকার, আবার পূর্ণিমা রাতে আরেক রকম সৌন্দর্য, বনের পাতার ফাঁক দিয়ে তরলিত চন্দ্রিকা, সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায়। অথবা দিনের বেলাতে আবার বৃষ্টির সময় টুপটুপ, ওদিকে তো এমনিতেই বৃষ্টি প্রচুর হয়, টুপটুপ বৃষ্টি পড়ছে গাছের, এবং বৃষ্টি থেমে যাওয়ার পরও গাছের পাতা থেকে একটু একটু করে ফোঁটা ফোঁটা পানি পড়ছে এবং একেবারে ঠান্ডা সবুজ উঁচু নিচু রাস্তা, আঁকা বাঁকা। মানে আমি যতবারই লাগুয়াছড়া মনের মধ্যে দিয়ে যে মনে হয় যে এলেম নতুন দেশে, রবীন্দ্রনাথের ভাষায় এভাবে বলা যায়, আর কোথাও আর যেতে নাহি চাই। তো সে যাই হোক না কেন, এবং এই বনের মধ্যে অনেকগুলো সুন্দর জায়গা অবশ্য দেখার মতো আছে। সেটা হচ্ছে যে সেগুলো অনেকেই জানেন, খুব কমন একটা পরিচিত একটা জায়গা। তবে আজকে আমি আসলে যেটা নিয়ে ফোকাস করতে যাচ্ছি বা আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ট্রেইল বা ওখানে পায়ে হাঁটার পথ বনের মধ্যে দিয়ে, এরকম কিছু বিষয় আছে। আমি যতদূর জানি, আপনি যখন শ্রীমঙ্গল শহর থেকে আপনি কমলগঞ্জের দিকে যেতে থাকবেন, এই অভিমুখে যেতে থাকলে হাতের ডানে পড়বে আপনার 3টার মতো ট্রেইল, এবং সেগুলো বেশি অ্যাডভেঞ্চারাস। আর হাতের একটু পরে হাতের বামে পড়বে যে ট্রেইলগুলো, সেগুলো অনেক বেশি কমন এবং বেশিরভাগ মানুষ আসলে ওই বামের ট্রেইলগুলোতে যান, এবং সেখানে প্রচুর ভিড় থাকে এবং ওদিকটাতেই সব, এবং সেই ট্রেইলগুলো একটু ছোট।
আর আমি আগের বার ওই বামের ট্রেইলগুলোতে গিয়েছিলাম, মানে বনের ভেতর দিয়ে পায়ে চলার পথ অনেকগুলো সেটাকে ট্রেইল বলে। তো আমার কাছে বামের ট্রেইলগুলোতে গিয়ে মনে হয়েছে যে আসলে খুব বেশি বনের অ্যাডভেঞ্চারাস ফিলটা পাওয়া যাচ্ছে না। মনেই হচ্ছে যে না, এখানে সবাই যাচ্ছে, সামনে আরো লোকজন আছে এবং আমরাও যাচ্ছি, একেবারে নিরাপদ একটা ব্যাপার। খুব বেশি হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে, কিন্তু থ্রিল যেটা অ্যাডভেঞ্চার, বনের ভেতরে পথ হাঁটা, পথ হারিয়ে ফেলা, সেটা বামের ট্রেইলগুলোতে হয় না। ডানের ট্রেইলগুলোতে সেটা হয় এবং সেদিকটাতে লোকও কম হয়। তাই অবশ্যই একসাথে অনেকজন মানুষ না থাকলে সেখানে নিরাপত্তার একটা ব্যাপার থাকে। সেই ওই ডানের ট্রেইলগুলোতে ঢুকবেন না, সেটা আসলেই দুর্গম এবং সত্যিকার অর্থে অ্যাডভেঞ্চারাস। আর দুটো অপশন আছে, একটা হচ্ছে যে ওখানে ট্যুরিস্ট গাইড পাওয়া যায়, একটা হচ্ছে যে আপনি ট্যুরিস্ট গাইড নিয়ে আপনি সেই বনের ভেতরে হাঁটতে যেতে পারেন ট্রেইলগুলোতে, অথবা গাইড ছাড়া নিজেরাও যেতে পারেন। তো ট্যুরিস্ট গাইড যদি নিয়ে যান তাহলে থ্রিল কম হবে, অ্যাডভেঞ্চার কম হবে, কারণ সে তো সব রাস্তাঘাট চিনে এবং আপনি জানেন পথ হারানোর ভয় নেই এবং গোলকধাঁধে ঘুরে মরবার ভয় নেই। অতএব ওই থ্রিলটা, অ্যাডভেঞ্চারটা আমি সেটা নিয়ে আসলে ফোকাস করতে যাচ্ছি, সেটা পাবেন না। তাই আমার পরামর্শ হলো ট্যুরিস্ট গাইড ছাড়া যাবেন। আপনি কিছুই চেনেন না, কিছুই জানেন না, সেভাবে বনের ভেতরে ঢুকে যান। অনেকগুলো ট্রেইল আছে, 2 ঘন্টার, 3 ঘন্টা, 4 ঘন্টার। তো বিষয়টা হচ্ছে আজকে আমরা যেটা করলাম, আমরা ভাবলাম কোনো ট্যুরিস্ট গাইড না, আমরা নিজেরাই ঢুকে যাবো এবং বড় ট্রেইলগুলো আর ডানের ট্রেইলগুলোতে যেহেতু যাওয়া হয়নি এর আগে, বনের ভেতর একটু দেখি না একেবারে নিরুদ্দেশ যাত্রা হয় কিনা, ঘুরে বেড়ানোর মতো, যেদিকে দু চোখ যায়। তো আমরা যেই কথা সেই কাজ প্রবেশ করলাম। ঠিক 9টার সময় এটা শুরু হয়, কিন্তু আমরা 9টার আগেই আজকে সকালবেলা আগেই ঢুকে গিয়েছিলাম। কি আছে জীবনে। আস্তে আস্তে আমরা উঁচু নিচু পথ, পাহাড়ি পথ অতিক্রম করে ভেতরে ঢুকতে থাকলাম বনের, এবং একটু একটু পরে একেবারে গভীর বনে আমরা প্রবেশ করলাম। এবং বিভূতিভূষণ থাকলে আসলে খুব ভালোভাবে বর্ণনা করতে পারতেন, কারণ এখন পর্যন্ত আমার পড়া বনের ভেতরে হাঁটার সবচেয়ে সুন্দর বর্ণনা আমি পেয়েছি বিভূতিভূষণের বর্ণনা, এবং অসাধারণ বর্ণনা তার প্রকৃতির। সেই শুকনো পাতা পড়ে থাকার পরটা হচ্ছে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, এটা বিভূতিভূষণ আমাদের দেখিয়েছেন। সেই রাশি রাশি শুকনো পাতা ছড়ানো পথের ওপর এবং আপনার পায়ের নিচে মচমচ শব্দে সেগুলো মনে হবে যে সলজ্জ স্পর্শে যখন আপনি প্রিয়তমকে ছুঁয়ে যাবেন, সে যেমন একটা আলতু শিহরণে শিহরিত হবে এবং তার একটা অন্যরকম পুলকে আপনিও আবিষ্ট হবেন। ঠিক সেরকম একটা অনুভূতি আপনারও হয়তো জাগতে পারে যদি সেরকম রোম্যান্টিসিজম আপনার থাকে, যে আপনার পায়ের স্পর্শে, আপনার চরণতলের স্পর্শে পাতাগুলো যেন একেবারে শিহরণে কুকড়ে মুখড়ে একাকার হয়ে যাচ্ছে এবং সেই পরমাবেশে আপনি আবিষ্ট হচ্ছেন বনের অজস্র রাশি রাশি ঝরা পাতা। একটা জায়গাতে গিয়ে মনে হলো যেটা আমরা ছবি তুলেছিলাম সবাই, সেটা হচ্ছে যে অনেকখানি পথ জুড়ে শুধুমাত্র শুকনো পাতা, শুকনো পাতা, কোনো মাটির রঙও দেখা যাচ্ছে না, কোনো ঘাসের চিহ্ন দেখা যাচ্ছে না, শুধু শুকনো পাতা, সেই ঝরা পাতা, লক্ষ লক্ষ শুকনো পাতা পুরো পথটা ছেয়ে আছে। এবং মনে হচ্ছে যে ওই যে একটা গান আছে না, বনতল ফুলে ফুলে ঢাকা, এটা হবে বনতল শুকনো পাতায় ঢাকা বা ঝরে পড়া পাতায় ঢাকা। আর উপরে হচ্ছে যে অনেক উঁচু উঁচু গাছ এবং তার ডালগুলো নিচু হয়ে একেবারে পথ ছুঁয়ে যাচ্ছে এতটা, এবং মানে বিষয়টা আসলে না দেখলে বোঝানো যাবে না, আমার ভাষার ক্ষমতা নেই, সীমিত ক্ষমতা আমার। অনেক উঁচু গাছের ডালগুলো একদম নিচু হয়ে সেখান থেকে লতা পাতা, অনেক পুরনো গাছ যেহেতু, অনেক লতা পাতা বাকল একেবারে নিচু হয়ে মাটি পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে পরম আবেশে এক তীব্র ভালোবাসা আলিঙ্গনে জড়িয়ে ধরতে চাই সেই ঝরে পড়া পাতাগুলোকে, এবং পুরোটা পথ শুকনো পাতায় ঢাকা, শুকনো পাতায় ছাওয়া। এটা অদ্ভুত সৌন্দর্য এবং প্রকৃতির অপূর্ব মেলবন্ধন দেখে থমকে না গিয়ে আসলে উপায় নেই, এবং যার ফলে বাধ্য হয়ে আমরা নিজেদের ছবি না, আসলে সেই পথের ছবিটা তুললাম অনেকক্ষণ ধরে। এত সুন্দর লাগছিল ঝরে পড়া পাতার লতা পাতা বা গাছের ডালগুলো নিচু হয়ে তাকে ছুঁয়ে যাচ্ছে, অদ্ভুত সুন্দর। তো সেরকম অনেকবার এরকম পথের দেখা পাওয়া যায় সেখানে। তারপরে আমরা আরো ভেতরে ঢুকতে লাগলাম, কখনো একেবারে খাড়া নিচে নেমে যাচ্ছি, কখনো আবার উপর উঠে যাচ্ছি, এবং বনের ডাল, মানে গাছের ডালপালা এখানে ওখানে ছড়ানো, এবং সেগুলো আমরা কয়েকটা তুলে নিলাম। এবং একটা অ্যাডভেঞ্চারাস আরো ব্যাপার আসলো, যে একেবারে লাঠি দিয়ে আমরা পথ করে নিচ্ছি, মানে লতা পাতা ডালপালা সব সরিয়ে নিচ্ছি, এবং প্রচন্ড মাকড়সা সেখানে, একটু পরপরই চোখে মুখে মাকড়সা জ্বাললে মানে একদম মাখামাখি হয়ে যাচ্ছিল। আর বুনো কাটা, মাঝে মাঝে যে খোঁচাও লাগছিল না তা না, ডালপালা সরাতে হচ্ছিল, পথ করতে হচ্ছিল, এবং মাঝে মাঝে এমন জায়গাতে গিয়ে আটকে যাচ্ছিলাম যে আসলে কোনো পথ নেই, ডানে বামে উপরে নিচে কোন দিকে যাব। তখন একেবারে হাঁসড়ে পাশড়ে কোনো মতে উঁচু টিলার উপরে উঠে আবার সেখান থেকে একেবারে হাঁচড় পাচড় করে নিচে নেমে ব্যাপক অ্যাডভেঞ্চার আর কি, মানে নিজেকে পথ করে নিতে হচ্ছিল, আসলে কোনো দিকেই পথ নেই। তো এখন আপনি কোন দিকে যাবেন, এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই বোঝা যাচ্ছে না, আপনার মোবাইল ফোনে জিপিএস সিস্টেম কাজ করবে না, আপনি কিছুই বুঝবেন আসলে আপনি কোন দিকে যাচ্ছেন, আরো গভীরে নাকি আরো বাইরে চলে আসছেন বন থেকে। এভাবে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম এবং অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল, মনে হচ্ছিল যে লোকালয় থেকে অনেক দূরে চলে এসেছে এবং একেবারেই নিবিড় বনের মধ্যে, এবং সত্যিকারের মানে বনের মধ্যে হারিয়ে যাওয়ার অনুভূতিটা অদ্ভুতভাবে সেটা পেলাম আজকে আমরা সবাই মিলে। এবং এভাবে অনেক দূর একটা নেশার মতো আমাদের চেপে গিয়েছিল যে না আরো যাব। তারপর একটা বালি মাখা পথের মতো আছে, যেটা আসলে বর্ষার সময় সেখানে নালার মতো হয়ে যায়, কিন্তু এখন যেহেতু শুষ্ক মৌসুম, ওখানে একদম পুরো বালি ঢাকা একটা পথের মতো। তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে না মানে কোন
অচেনা সুদূরে যেন চলে এসেছি। উপরে সবুজ গাছপালা, ডাল, লতা পাতা, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, বন্য জীবজন্তুর ডাক, এবং নিচে এরকম বালি মাখানো পায়ে চলা পথ, আবার কখনো একেবারে সেই ঝোপঝাড় ভেঙে, ডাল দিয়ে ভেঙে পথ করে সামনে এগিয়ে যাওয়া। একটা অন্যরকম ব্যাপার আছে। এবং কখনো কখনো এরকম হচ্ছে যে একটা পথ দেখে আমরা সেদিকে হেঁটে যাচ্ছি, কিন্তু অনেক দূর গিয়ে দেখলাম আসলে পথের শেষ, মানে ওখানে একেবারে ডেড এন্ড, এরপরে সামনে যাওয়ার কোনো উপায় নেই। তখন আবার পুরোটা ব্যাক করে আবার ডানে বা বামে ঘুরে, এবং আমরা বুঝতে পারছি যে আসার পথে এই পথ আর খুঁজে পাবো না, তার ফলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা একদম নিশ্চিত, অবধারিত। তো তারপরেও আমরা মানে সেটাকেই আমরা আসলে উপভোগ করছিলাম যে হারিয়ে গেলে মন্দ হয় না, একটা ফ্যান্টাসি কাজ করছিল। তো ফ্যান্টাসিটা কাজ, এ ব্যাপারে আরেকটু পরে আসি, সৌন্দর্যটা আরেকটু বর্ণনা করে নিই। এবং ওখানটাতে তখন কিন্তু অলরেডি অনেক সূর্য অনেক উপরে এবং বেশ ভালো রোদের উত্তাপ বাইরে হয়তো ছিল, কিন্তু ওখানে একদম এত নিবিড় বন এবং এত ঘন বৃক্ষরাশি, ওই সূর্যের উত্তাপটা আসলে আমরা ওভাবে টের পাচ্ছিলাম না। একদম ছায়া ঢাকা সুনিবিড় যেটাকে বলে, অনেক হিম হিম একটা অনুভূতি ছিল। এবং বন্য জীবজন্তু হঠাৎ করে ছুটে যাওয়া, একদম গা ছমছম করা একটা ব্যাপার, সেটাও ছিল। আর একটু পরে যেটা হলো, যে বললাম যে আমরা আসলে পথটা চিনে রাখার কোনো চেষ্টাই করিনি, যে না আমরা আবার এই পথেই ফিরবো। কারণ সবার মধ্যে একটা সুপ্ত বাসনা কাজ করছিল যে হারিয়ে গেলে কেমন হয়। এতদিন শুনেছি যে বনের মধ্যে হারিয়ে যাওয়া, পথ খুঁজে না পাওয়া, তারপরে পাগলের মতো খুঁজে ফেরা পথ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, আরো গোলকধাঁধায় ডুবে যাওয়া, আরো বেশি করে গভীর বনে প্রবেশ করা। সবাই এটা মুখে আমরা প্রকাশ করছিলাম না, কিন্তু এটা সবার মধ্যে কাজ করছিল, যেহেতু আমরা ছাড়া ওই মুহূর্তে কেউ ছিল না ওই বনে, ওই ভোরবেলা, এবং কোনো গাইড নেই সাথে, তো একটু হারিয়ে যাই না, হলে মন্দ হতো এরকম একটা কাজ। এবং যে আসলে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইলেন, শেষ পর্যন্ত সেটা হলো। এবং যখন আমরা অনেকক্ষণ হাঁটার পরে ভাবলাম এবার আমরা ফিরে যাই, তখন শুরু হলো আসলে অ্যাডভেঞ্চারটা। আসলে এবার আর আমরা পথ খুঁজে পাচ্ছি না। তো প্রথম দিকে আমরা বেশ এনজয় করছিলাম বিষয়টা, সবাই খুশি, আর এটাই তো চাচ্ছিলাম, বনের মধ্যে এসে আসলেই পথ হারিয়ে যাবে, এবং একেবারে সত্যিকার অর্থে পথ হারানো, ওই আর্টিফিশিয়াল পথ হারানো না, যে না আমি জানি আমার সাথে টুরিস্ট গাইড আছে বা একটু গেলেই তো পাওয়া যাবে, এরকম না, সত্যিকার অর্থে গভীর বনে গিয়ে পথ হারিয়ে ফেলা। সেটা অনুভূতিটা প্রথম প্রথম ভালো লাগছিল, যে না বেশ একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, বেশ এনজয় করা যাচ্ছে বিষয়টা, তাড়িয়ে উপভোগ করা যাচ্ছে। একটা ওই দেখা যাচ্ছে যে একটা পথ ধরে আমরা প্রায় 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হাঁটলাম। হাঁটার পরে আধা ঘন্টা হাঁটার পরে বুঝলাম যে না, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ঘুরে ফিরে আবার ঠিক সেখানেই আমরা চলে এসেছি, এবং কোনো মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না থেকে গেলে কোন দিকে যাওয়া যাবে। দূরে হয়তো একটু খোলা আকাশ দেখে মনে হচ্ছে ওইদিকে বন কম, তার মানে ওইদিকে হয়তো লোকালয়। ওদিকে গিয়ে দেখছি যে না, বন আস্তে আস্তে হঠাৎ করে আরো গভীর হয়ে যাচ্ছে, বা একদম উঁচু টিলা উঠে গেছে, সেখানে আসলে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। তখন আবার সেই 30 মিনিট পিছনে এসে আবার সেখান থেকে ডানের পথে না, বোধহয় ডানের রাস্তায় গেলে পথে দেখা মিলবে, সেখানে আবার অনেকক্ষণ ঘুরে টুরে ধরা টরা খেয়ে এসে আবার দেখলাম ঘুরে ফিরে আমরা গোলকধাঁধার মতো একই জায়গাতে আবার এসে দাঁড়ানো। এভাবে অনেকক্ষণ যাওয়ার পরে তখন সবার মধ্যে একটু একটু করে আসলে টেনশন কাজ করা শুরু হলো, এবং সত্যিকারের টেনশন, যে না আসলে আমরা পথ খুঁজে পাচ্ছি না, মোবাইলে নেটওয়ার্ক নেই, এবং কাউকে আমরা বলেও আসিনি, কেউ জানেও না যে আমরা এখানে 4 জন আমরা পথ খুঁজে পাচ্ছি না, এবং আসলে আমাদেরকে সত্যিকার অর্থে হারিয়ে যাওয়া যেটাকে বলে। তখন একটু একটু করে টেনশন কাজ শুরু হলো। এদিকে মানে এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করে, প্রায় 2 ঘন্টা ধরে হাঁটাহাঁটির ফলে মানে সবার গলা তৃষ্ণায় শুকিয়ে কাঠ, সাথে কোনো পানিও নেই, খাবারও নেই, কিছুই নেই, মোবাইল ফোনের বেশিরভাগই চার্জ নেই, এবং নেটওয়ার্কও নেই, কিছুই নেই। এবং এর মধ্যে তখন আসলে একটু মানে বেশ মানে টেনশনটা বিল্ড আপ হচ্ছিল সবার মধ্যে, যে আসলে কি হতে যাচ্ছে। তো মানে যা পড়েছি যে বনের মধ্যে পথ খুঁজে না পেয়ে তৃষ্ণায় পথিকের নিদারুণ মৃত্যু, এরকম কিছু হবে না তো শেষ পর্যন্ত। তো ভেতরে টেনশনটা আসলে কেউ আমরা প্রকাশ করছিলাম না, যে আমরা আরো খুঁজি এভাবে অনেক চেষ্টা করে দেখা যাচ্ছে যে মানে পাহাড়ে উঠতে হচ্ছে, গাছের শিকড় ধরে বেয়ে কোনো মতে লাঠি দিয়ে, এবং সেখান থেকে গড়িয়ে পড়ে যাওয়া 2-1 জনের, আবার এভাবে অনেক কষ্ট করে উঠে দেখলাম যে না, ও পাশে কিছুই নেই, একেবারে খাড়া নিচে নেমে গেছে, আবার সেখান থেকে পাহাড় থেকে নামো, এবং অনেকক্ষণ ধরে আসলে কোনো পথের খোঁজ আমরা পাচ্ছিলাম না। মানে অনেক পথ দেখে মনে হচ্ছিল যে না, এই পথেই আমরা এসেছিলাম, চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু সেই পথে গিয়ে ঘুরে ঘুরে আবার দেখলাম যে না, কিছুই চিনতে পারছি না। তখন সময় যাচ্ছে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, এবং সবার মধ্যে প্রচন্ড ক্লান্তিও ভর করেছে তখন, কিন্তু আসলে কোনোভাবেই বের হওয়ার কোনো উপায় আমরা খুঁজে বের করতে পারছি না বন থেকে। মানে অ্যাডভেঞ্চার করতে আসলে সত্যিকারের অ্যাডভেঞ্চারই হয়ে যাচ্ছে, সত্যিকারের হারিয়ে যাওয়াই। এবং তখন সবার মধ্যে দেখলাম যে সবার চেহারায় একটা প্রচন্ড টেনশন, যে আসলে কি হবে এখন, যদি দুপুরে প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণা সবকিছু মিলিয়ে যদি বের আদৌ না হতে পারি, আর আমরা কাউকে বলেও আসিনি, কোনো ট্রেস রেখে আসিনি, এবং সেটা গহীন অরণ্য একদম, সেখান থেকে আসলে যদি সত্যিকার অর্থে আপনি পথ হারান, এমন হতে পারে যে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরেই বেড়াচ্ছেন পথের দিশার খোঁজে, কিন্তু আসলে আপনি পথের দিশা পাচ্ছেন না। এইভাবে আসলে যদি আপনি এই অ্যাডভেঞ্চারটা নিতে চান, তাহলে নিতে পারেন, যদি সেভাবে সাহস থাকে। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো না, অনেক বড় বিপদেও পড়ে যেতে পারেন, বা এক সত্যিকার অর্থে পথ এভাবে পথ হারিয়ে এমন হতে পারে যে ঘন্টার পর ঘন্টা, 4-5 ঘন্টা ঘুরছেন, কিন্তু বের হওয়ার রাস্তার খুঁজে পাচ্ছেন না, কারণ একেবারেই গোলকধাঁধার মতো সবগুলো পথ একরকম, আপনি বুঝতেই পারবেন না কোন দিক দিয়ে এসছেন বা কোন দিক দিয়ে বের হতে হবে। এভাবে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একেবারে যখন আর পা চলছে না আমাদের ক্লান্তিতে, তখন একটু একটু করে মনে হচ্ছে না, এই দিক দিয়ে আমরা এসেছিলাম। তখন সবার মধ্যে একটা আশার আলো জেগে উঠলো,
তখন সেদিক দিয়ে যেতে যেতে আবার দেখলাম না এই পথও না। তবে মনে হচ্ছিল যে না চেনা চেনা যেহেতু মনে হচ্ছিল আবার ব্যাক করে ওই পয়েন্টে যাই। তো সেই পয়েন্টে গিয়ে আবার দেন আমরা বাম দিকে প্রবেশ করলাম। তখন আমরা অবাক হয়ে দেখলাম এই পথে আমরা 1 ঘন্টা আগে এসেছিলাম। তখন আমরা আসলে ভালো করে দেখিনি। তো তখন আবার সেই পথ ধরে আগাতে আগাতে অবশেষে আমরা যে দিক দিয়ে বের হওয়া যায় সেই পথে আবার আসলাম। এটা প্রায় 2-2.5 ঘন্টা টোটাল এরকম হাঁটাহাঁটির অ্যাডভেঞ্চারের পরে। তবে যে অদ্ভুত আনন্দটা পেয়েছি আমি, এটা জীবনে প্রথমবারের মতো সত্যিকার অর্থে, মানে ওই বইয়ে পড়া বা আসলে মানে শখের হারিয়ে যাওয়া না, সত্যিকার অর্থে বনের মধ্যে পথ হারিয়ে ভয় পাওয়া এবং আসলে প্রচন্ড উৎকণ্ঠার মধ্যে পড়া এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর অবস্থায় একেবারে সব সেই অ্যাডভেঞ্চার বইয়ের মতো বা মুভির মতো। তো এই থ্রিলটার মজা কিন্তু আসলে ওই সাজানো অ্যাডভেঞ্চারে আপনি পাবেন না, যে না আমি তো জানি একটু থ্রিল হবে কিন্তু একটু পরে আমি ঠিকই বাঁচবো বা মানে নিরাপদ আশ্রয়ে ফিরে আসবো, ওটাতে আপনি এই মজা কখনোই পাবেন না। অদ্ভুত একটা আনন্দ পেয়েছিলাম এই বিপদের মধ্যে, এই মানে সত্যিকারের অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়ে মানে আমাদের সবার মন প্রাণ হৃদয় একেবারে ভরে গেছে আনন্দে। আর বনের সৌন্দর্যের কথা তো শুরুতেই অল্প একটু বললাম, পুরোটা আমার বলার ক্ষমতা নেই, এত সুন্দর অদ্ভুত সৌন্দর্য সেই বনে, একদম নির্জন নিরিবিলি, শুধু সবুজ, ঘন সবুজ, মাঝখানে আকাশ দেখা যাচ্ছে, একেবারে ছায়া সুনিবিড়, অদ্ভুত একটা গা ছমছমে পরিবেশ। যদি এরকম অ্যাডভেঞ্চার করার লোভ থাকে, আমার কাছে মনে হয় যে লাউয়াছড়া বনে গিয়ে ডান পাশের ট্রেলগুলোতে যাবেন অবশ্যই। বাম পাশেগুলো একেবারেই মনে হবে খুব সাদামাটা একটা ব্যাপার, ডান পাশেরগুলোতে একবার গেলে। আর যদি এরকম অ্যাডভেঞ্চার চান, বিপদে পড়তেই চান সাথ করে, টুরিস্ট গাইড ছাড়া ঢুকবেন। তবে এই পরামর্শের জন্য আমি দায়ী না, কেউ বিপদে পড়লে পরে আমাকে দোষে দেওয়া যাবে না, এটা নিছক আপনার ব্যক্তিগত প্রেফারেন্স। আর সে যাই হোক, এটা ছিল আজকের লাউয়াছড়া বন নিয়ে আজকের অভিযাত্রিক সেগমেন্ট। আর তবে আরেকটু টুকটাক সংক্ষেপে আরো কিছু জিনিস বলে নেই, যেগুলো হয়তো আগেও শেয়ার করেছিলাম। ঠিক বাপাশে আবার এটা হচ্ছে আমরা ডান পাশের কথা বললাম, রাস্তার বাপাশে কিন্তু আবার একেবারে বনের ভেতর দিয়ে খুব সুন্দর একটা রেল লাইন চলে গেছে। মানে আমার মনে হয় যে বাংলাদেশে যতগুলো রেলপথ আছে তার মধ্যে সবচেয়ে এটাই সুন্দর, যে গভীর বনের মধ্যে দিয়ে রেল লাইন এবং ট্রেন যাচ্ছে, আশপাশে শুধু বন আর বন। সেটা দেখতে চাইলে আপনি বাম পাশে যাবেন এবং সেখানে নীলকণ্ঠ বাবু, অমুক বাবু, তমুক বাবুর অনেক চায়ের দোকান আছে, অনেক লেয়ারের চাটা পাওয়া যায় আর কি। তো সেখানে সেই রেল লাইনের ধরে হাঁটবেন বনের মধ্যে দিয়ে, একটা অবশ্যই দারুণ একটা অনুভূতি কাজ করবে। এবং একটা খুব বিখ্যাত একটা সিনেমার শুটিং হয়েছিল ওখানে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, জ্যাকি চ্যানের, যেটা হলিউডের একটা বিখ্যাত সিনেমা। এটা কিন্তু অনেকেই জানেন না যে লাউয়াছড়া বনের কিছুটা অংশ শুটিং হয়েছিল। সেগুলো দেখতে পারেন, সেই রেল লাইনটা অবশ্যই মিস করবেন না। এবং লাউয়াছড়া বন আসলে অনেক সুন্দর, আমার খুবই প্রিয়, অনেক ভালো লাগার একটা জিনিস, সেটা সৌন্দর্য উপভোগ করবেন আশা করছি। আর এই ফাঁকে আরেকটা বলি, আরেকটা বন আছে, সেটা হচ্ছে হবিগঞ্জের চুনারু ঘাটে রেমা কালিঙ্গা বন যেটাকে বলে, সাতছড়ি জাতীয় উদ্যান যেটা আরেকটা নাম, সেখানে এরকম ট্রেলিং এর ব্যবস্থা আছে, সেখানেও যেতে পারেন। ঘোরাঘুরি করবেন বেশি করে, মন ভালো থাকবে, জীবনটাও সমৃদ্ধ হবে। আর এরকম অদ্ভুত অ্যাডভেঞ্চারের স্বাদ তো অবশ্যই আমাদের মনে হয় মাঝে মাঝে নেওয়া উচিত। আর সে যাই হোক বন্ধুরা, যে কোনো গান শুনতে চাইলে অথবা যে কোনো নিজের মনের কথা শেয়ার করতে চাইলে আমাকে SMS করবেন। প্রথমে লিখবেন আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে, প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে RA, রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে এই মুহূর্তে শুনছেন ইরাজকে, এবং রাত 2টো পর্যন্ত শুনবেন। এটা আপনার দুর্ভাগ্য, মেনে নিতে হবে, কিছু করার নেই। তবে আমার জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার, সেই সৌভাগ্যটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। এবং উপভোগ শুধু একা একা করবো না, আপনাকেও করাবো, এবং সেজন্য আপনার পছন্দের গানগুলো প্লে করবো। আর সেই সাথে আপনি যা শেয়ার করতে চাচ্ছেন আমার সাথে আজ রাতে অবশ্যই করবেন। ছড়িয়ে দেবো রাতের আকাশে, ছড়িয়ে যাবে আকাশে, আজ ছড়িয়ে দিলাম আমার গানের মালা, নজরুলের সেই গানের মতো। সাথে থাকুন। এবং একটু আগে শুনছিলাম অ্যাটেলের একটা গান, রোলিং ইন দ্য ডিপ। আমার একটা গান শুনতে খুব ইচ্ছে হচ্ছে, রোলিং ব্যাং ব্যাং, ইন্টারেস্টিং নাম গানটা। এটা হচ্ছে কিল বিল সিনেমাটা যারা দেখেছেন, ট্যারেন্টিনো, সেই কিল বিল সিনেমার এই গানটা ছিল ব্যাং ব্যাং। এবং এই আমাদের প্রত্যেকটা ট্যুরে একটা গান বিখ্যাত বেশি থাকে, মানে ওই গানটা বারবার শোনা হয়, ওই গানটা নিয়ে কথা বেশি হয়। এই ট্রিপে ছিল আমাদের এই ব্যাং ব্যাং এই গানটা। খুব ইন্টারেস্টিং গানের লিরিক্সগুলো। আমার বয়স ছিল 5, তোমার ছিল 6, আমরা কাঠের ঘোড়া দিয়ে খেলতাম, তুমি আমাকে গুলি করলে, আমি পড়ে গেলাম, মরে গেলাম, ব্যাং ব্যাং। খুবই নাইস একটা গান। যাই হোক, ব্যাং ব্যাং গানটা আমি খুঁজে পেলে, নামটা খুব ইন্টারেস্টিং, ব্যাং ব্যাং। তো আমি প্লে করে দেবো গানটা। সে যাই হোক, আমি কয়েকটা SMS পড়ছি। আমাকে SMS পাঠিয়েছেন যে বন্ধুগণ, তাদের মধ্যে একজন হচ্ছে নির্জন। নির্জন আমাকে জানিয়েছেন যে তার 2 বছরের পিচ্চি খালাতো বোন বেশ আয়েশ করে মাথা দুলিয়ে দুলিয়ে আমার সাথে, মানে তার সাথে হেডফোন শেয়ার করে এতক্ষণ শো শুনলো। আমি তো ধন্য।
একজন নবজাতক, যদিও একেবারে খুব বেশি অল্প সময় না, 2 বছর হয়ে গেছে, তবুও আমার কাছে মনে হয় সে নবজাতক। তো সেই নবজাতক আমাকে এতক্ষণ ধরে হেডফোন গুলো, এটা আমার পরম পাওয়া। এবং যদি ভবিষ্যতে বড় হয়ে কোনোদিন তার অবচেতনে থেকে যায় এই স্মৃতিটুকু এবং এই অধম এক বান্দাকে সে মনে রাখে, তবে আমি বড়ই কৃতার্থ হব, মানব জন্ম সার্থক হবে। এবং এরপর আমাকে জানিয়েছেন যে বন্ধু জেএন্ড যেটা লিখেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু কি লিখেছেন আর কিসের সাথে একমত সেটা না বললাম। পরের এসএমএস আমি চলে যাচ্ছি। এক আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে যে আচ্ছা এটা নিয়ে তো অনেক মজা করলাম, বোধহয় মাইন্ড করেছেন আপু। মিলা আমাকে এসএমএস করেছেন অনেকদিন পরে। এই মিলা কি সেই মিলা যে মিলাকে আমি চিনতাম? পিচ্চি ছিল একটা মেয়ে, অনেক দুষ্ট, অনেক চঞ্চল, অনেক প্রাণবন্ত, এবং যাকে আমার খুব ভালো লাগতো একটা কারণে, সেটা হচ্ছে যে এত প্রাণবন্ত এই পিচ্চি মেয়েটা, এবং সবসময় ছটফট করছে, এবং মানে আমার খুবই ভালো লাগতো তার এই প্রাণময়তা। এবং অনেকবার তার সাথে আমার ফোনেও কথা হয়েছে, অনেয়ারে যখন ফোন নিতাম তখন সে অনেকবার লাইন পেয়েছে। সেই মিলাই কি তুমি যদি হয়ে থাকো, এতদিন পরে বড় হয়ে সেই মিলা কেমন হয়েছে আমার খুব জানার ইচ্ছা। আর ফোন রাখার আগে ওর যে একটা ওকে বাই বলার স্টাইল ছিল, সেটা আমি এখনো মিস করি। এবং ওরারও আমার জন্মদিন একই দিনে, মিলার 8th অক্টোবর, সেম ডে। আমাকে লিখেছেন সজল মুন্সিগঞ্জ থেকে, সেটা হচ্ছে যে গত রমজানের ঈদে তারা 4 বন্ধু মিলে শ্রীমঙ্গল লাউয়াছড় আজকে অভিযাত্রিক সেগমেন্ট করলাম একটু আগে। সেটা হচ্ছে সেখানে অনেক ঘুরেছেন এবং মাছ ধরেছেন, জোকের কামড় খেয়েছেন, অনেক কিছুই হয়েছে সজলের। আর ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন যদি হারিয়ে যেতে, সেটাই তো ইচ্ছা ছিল এবং হারিয়ে গিয়েছিলাম, ইনফ্যাক্ট সত্যিকারের হারিয়ে যাওয়া। আর তিনি লিখেছেন অভিযাত্রিক সেগমেন্ট তো হলো, এফএম লাইব্রেরি কবে হবে? তুমি কিন্তু কথা দিয়েছিলে। আমি কথা দিয়েছিলাম এবং কথা দিচ্ছি আরেকবার, ইনশাল্লাহ আগামী সপ্তাহে এফএম লাইব্রেরি হবে। এই তো পড়ে গেলাম বিপদে, কথা তো দিয়ে ফেললাম, এখন কি হবে সেটা দেখা যাক। তবে অনেকদিন পরে বই পড়া আবার শুরু করলাম, বিশাল একটা বিরতির পরে। আহমদ সফর একটা বই পড়ছে এখন, নিহত নক্ষত্র, তার একমাত্র গল্পগ্রন্থের সংকলন, এই একটাই তার ছোট গল্পের সংকলন, নিহত নক্ষত্র। তার প্রথম দিকের লেখা একটা বই, এবং 1960 দশকে, 1960-এর ওই সময়টাতে লেখা আসলে কয়েকটা গল্প। তখন তার লেখার হাত লেখক জীবনের একদম শুরুতে, অনেক তরুণ বয়সে লেখা, সেই গল্পগুলো পড়ছি আর কি। তো সেখান থেকে কোনো একটা গল্প হয়তো আগামী সপ্তাহে আমি এমন হতে পারে এফএম লাইব্রেরিতে রিভিউ করতেও পারি। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন 2012 সালে এই অন্ধকার জঙ্গলে লাউয়াছড়ার বনে তিনি হারিয়ে গিয়েছিলেন, নো নেটওয়ার্ক, এবং 2 মিনিট চোখ বন্ধ করে মেডিটেশন করে পরে পথ খুঁজে পেয়েছিলেন, সঙ্গীদের খুঁজে পেয়েছিলেন। বনের ভেতরে মেডিটেশন করেছিলেন আমাদের ব্লু নাইটিঙ্গেল। আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল অবশ্য তার হাতে নাকি প্রদীপ বর্তিকা ছিল, তাকে বলা হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। সো তিনি হাতে অবশ্য ব্লু নাইটিঙ্গেল না হয়, আপনি যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেল হতেন, আপনার হাতে একটা প্রদীপ শিখা থাকতো, আপনি সেটাতেই পথ খুঁজে পেতেন, এই মেডিটেশন আর করা লাগতো না। তামিনা তেজগা থেকে জানিয়েছেন যে অ্যাডভেঞ্চারের কথা শুনে তার ইচ্ছে হচ্ছে আমার একটা অ্যাডভেঞ্চারাস ট্যুরে যেতে। আমার অভিযাত্রিক সেগমেন্ট করার উদ্দেশ্য সেটাই, যে আমি কোথায় গেলাম এটা বড় করে বলা না, এটা শুনে যাতে আপনিও ঘোরাঘুরির ব্যাপারে ইন্সপায়ার্ড হন সেটা করা। কারণ আমরা ঘর কোনো জাতি, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আসলে আমরা ঘর কোনো জাতি। আমাদের অনেক গুণ থাকতে পারে, কিন্তু আসলে এটা একটা বড় আমাদের মনে হয় দোষ, যে আসলে আমাদের মধ্যে ঘোরাঘুরির বিষয়টা একদমই কম, এবং বিভিন্ন রকম হাস্যকর অজুহাত দেখায়, আহারে সময় করে উঠতে পারছি না, কি ব্যস্ত, ভয়াবহ ব্যস্ত, এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো সব বাজে কথা। সময় বের করে নিতে হবে, ঘর কোনো অপবাদ থেকে বের হয়ে আসতে হবে আমাদের। এবং প্রথম যে কাজটা এই জন্য করতে হবে ঘর কোনো অপবাদ থেকে বের হয়ে আসার জন্য, সেটা হচ্ছে আমাকে একটা এসএমএস করতে হবে। এসএমএস করে নিয়ে, ওটা হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আর আমাকে একটু জানান যে ভলভার, স্প্যানিশ একটা সিনেমা, ভলভারকে আমি, আমার স্মৃতিশক্তি এতটাই বাজে হয়েছে যে আমি রিসেন্ট সময়টাতে আমি এটা রিভিউ করেছি কিনা কোনো একটা মুভি অফ দ্য উইক সেগমেন্ট, আমার এটাই মনে পড়ছে না। যদি না করে থাকি আজকে করব, বিকজ নারী দিবস ছিল 2 দিন আগে, 3 দিন আগে, এবং এই আমার কাছে মনে হয় যে এই দিবসের প্রেক্ষিতে দুটো সিনেমার কথা আমার খুব মনে পড়ছে, যে দুটো সিনেমা আসলে আমার মনে হয় সবারই দেখা উচিত, নারী পুরুষ নির্বিশেষে। একটা হচ্ছে ভলভার, স্পেনের মুভি, আর একটা হচ্ছে সুইজারল্যান্ডের মুভি ক্লাউডস অফ সিলস মারিয়া। ক্লাউডস অফ সিলস মারিয়া আমি রিভিউ করিনি, এটা আমার মনে আছে। যদি ভলভার না করে থাকি, আমার মনে হয় আজকে ভলভার অথবা ক্লাউডস অফ সিলস মারিয়া করা যেতে পারে। সো আমাকে জানান আমি করেছিলাম কিনা। একটু পরে ফিরছি, সাথে থাকুন। এবং এখন যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে 99-এর একটা গান, লিখতে পারি না কোনো গান আছে তুমি ছাড়া, কি দুঃখের কথা। হ্যালো
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন ইসকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ এবং শুনছেন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 12:54। তো কথা যেটা সেটা হচ্ছে যে একটু আগে আমরা কি শুনলাম, বেবি নাজরিন এবং বাপ্পা মজুমদারের একটা গান, যাবে কোথায় ফেলে আমায়, খবর আছে ফেলে গেলে। আর তার আগের গানটা ছিল জেমসের একটা গান, লিখতে পারি না কোনো গান আর তুমি ছাড়া। তো এই কথা সেই কাজ, আমি একটু আগে সবাইকে প্রশ্ন করেছিলাম যে আমি কি ভলভার সিনেমাটা রিভিউ করেছি কিনা কোনো একটা রিসেন্ট মুভি অফ দ্য উইক সেগমেন্টে। এই প্রশ্নের উত্তর কোনো নিষ্ঠুর বন্ধু আমাকে জানাননি এখনো পর্যন্ত। কষ্টের আমার বুকটা খান খান হয়ে গেল। সেজন্য তো আমি বসে থাকতে পারি না, তাই না? তো আমি এখন যেটা করছি, যেহেতু ভলভার নিয়ে আমার একটু কনফিউশন কাজ করছে, আমি করেছি কিনা রিভিউ। আরেকটা সিনেমার কথা যেটা বললাম, ক্লাউডস অফ সিলস মারিয়া, সেই সিনেমাটা রিভিউ এখন করে ফেলাই যায়, কি বলেন? মুভি অফ দ্য উইক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সেগমেন্ট মুভি অফ দ্য উইক। এবং মুভি অফ দ্য উইক সেগমেন্টে আজকে যে সিনেমাটার কথা বলবো সেটার নাম তো বলেই দিয়েছি। নামটাও খুব সুন্দর সিনেমাটার, ক্লাউডস অফ সিলস মারিয়া। তো এই নামটা শুনে প্রথমেই মনে হবে সিলস মারিয়া নিশ্চয়ই কোনো এক মহিলার নাম এবং তার মেঘগুলোকে নিয়ে সিনেমাটা, ক্লাউডস অফ সিলস মারিয়া। কিন্তু আসলে না, সিলস মারিয়া হচ্ছে সুইজারল্যান্ডের একটা জায়গা, খুব খুব ছোট্ট একটা শহর, অনেক সুন্দর। এবং সুইজারল্যান্ডের সিনিক বিউটির কথা তো সবাই জানেন, অনেক অনেক বেশি সুন্দর একটা দেশ। তো সেখানকার খুব ছোট্ট সুন্দর, একদম নিরিবিলি, মানুষজন একদম খুব কম, এরকম একটা জায়গা হচ্ছে সিলস মারিয়া। ওই শহরে নিয়ে আসলে সিনেমাটা। এটা আমার কাছে, আমি শুরুতে একটু বলে নিই যে স্পেশালি যাদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে সিনেমা দেখতে ভালো লাগে, এটা আসলে খুব সিনেমাটা খুব মন দিয়ে দেখতে হবে, খুব মনোযোগ দিয়ে, এবং একেবারে একা একা দেখতে হবে, কারণ সবাই দলে বলে মিলে দেখার মতো সিনেমা এটা না। কারণ হচ্ছে অনেক ভাবনার অবকাশ আছে আসলে। প্রত্যেকটা কথা সংলাপ যখন বলা হচ্ছে, আপনাকে খুব গভীরভাবে সেটা অনুধাবন করতে হবে এবং খুব মনোযোগের সাথে। এটা সবাই মিলে দেখলে আসলে ওই কনসেন্ট্রেশনটা হয়তো আপনি দিতে পারবেন না। সো একা একা দেখতে হবে, কারণ অনেক বেশি মনোযোগের দাবি রাখে। কারণ এই সিনেমাতে আসলে ঘটনা কম, মানে পুরো বিষয়টা আসলে খুব মানে মনস্তাত্ত্বিক একটা বিষয় নিয়ে, খুব গভীর একটা থিম নিয়ে আসলে যেহেতু পুরো সিনেমাটা, যতটা বেশি গভীরে ঢুকতে পারবেন তত বেশি ভালো লাগবে সিনেমাটা। আদারওয়াইজ মনে হতে পারে শেষ পর্যন্ত সিনেমাটা দেখে যে খুব বোরিং একটা সিনেমা দেখলাম, বা কিছুই বুঝলাম না কি করলো উল্টাপাল্টা। তো সেজন্য আপনাকে একদম মনোযোগ দিয়ে, দরকার হলে একটা সংলাপ 2-3 বার করে টেনে টেনে আপনাকে দেখতে হবে বোঝার জন্য, কারণ অনেক গভীর একটা সিনেমা। এবং আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে রীতিমতো সিনেমাটা পুরোটা দেখার জন্য, কারণ আমার কাছে মনে হচ্ছে যেটা আসলে এতটা সহজ একটা সিনেমা না যে আসলে সারফেসের উপর দিয়ে হেঁটেই পুরোটা আপনি বুঝতে পারবেন। আর দরকার হলে একাধিকবার দেখা যেতে পারে সিনেমাটা। খুবই ভালো লেগেছে আমার কাছে সিনেমাটা। রিসেন্ট দেখা সিনেমাগুলোর মধ্যে আমার অন্যতম প্রিয় এটা, ক্লাউডস অফ সিলস মারিয়া। ক্লাউডস অফ সিলস মারিয়া আসলে খুব বেশি দিন আগে সিনেমা না, খুব রিসেন্ট একটা ফিল্ম, খুব বেশি দিন হয়নি, 2014 সালের সিনেমা। এবং এটা হচ্ছে আসলে 3টা দেশের একটা জয়েন্ট প্রোডাকশন, ফ্রান্সের, জার্মানির এবং সুইজারল্যান্ডের, এই 3টা দেশের একটা সম্মিলিত যৌথ প্রযোজনা, ফ্রেঞ্চ, জার্মান অ্যান্ড সুইস। আর এই সিনেমাটা, যেটা অনেকে আবার সংক্ষেপে সিলস মারিয়াও বলে থাকেন শুধুমাত্র, তো আপনার যিনি ডিরেক্টর হচ্ছেন এই সিনেমার, তিনি হচ্ছেন অলিভিয়ার অ্যাসায়াস। এবং অলিভিয়ার অ্যাসায়াসের একটা সুনাম আছে সিনেমার পরিচালনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে রূপকের মাধ্যমে, দৃশ্যকল্পের মাধ্যমে এবং খুব নিবিড় মনস্তাত্ত্বিক গূঢ় সমস্যাগুলোকে খুব চমৎকারভাবে তিনি তুলে ধরেন। অলিভিয়ার অ্যাসায়াস অনেকেরই প্রিয় পরিচালক, তিনি সুইস একজন ডিরেক্টর। তো এই সিনেমাতে অভিনয় আসলে 3টি নারী চরিত্র, মূলত এই 3টি নারী চরিত্রকে ঘিরে এই সিনেমাটা আবর্তিত হয়েছে। এবং তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, দ্বিধা, ঈর্ষা, আবার পারস্পরিক তীব্র আকর্ষণ, ভালোবাসা এবং যে সম্পর্কের যে কেমিস্ট্রিটা, সেটাকে নিয়ে আসলে, এবং পুরোপুরি সাইকোলজিক্যাল থিমের একটা ফিল্ম। এবং আমার মনে হয় যে এই ক্রাইসিসগুলো কম বেশি সবার জীবনেই আসে এবং সবাই ফেস করে থাকেন, এই নিরাপত্তাহীনতা, ইনসিকিউরিটি, এই টানাপোড়েন, দ্বিধাদ্বন্দ্ব, ব্যক্তিত্বের সংঘাত, পরিবর্তিত প্রেক্ষাপটে নিজেকে মানিয়ে না নিতে পারার একটা তীব্র আক্ষেপ, এরকম অনেক বিষয় আছে। তো 3জন নারী ক্যারেক্টারের মূল তিনি হচ্ছেন জুলিয়েট বিনোশ, একজন ফ্রেঞ্চ অভিনেত্রী, অনেকেরই খুব প্রিয় একজন অভিনেত্রী, অসাধারণ অভিনেত্রী বলে আমরা তাকে চিনি, অস্কার উইনিং একজন অ্যাক্ট্রেস জুলিয়েট বিনোশ। তিনি হচ্ছেন এই সিনেমাতে অভিনয় করেছেন একজন বাস্তব জীবনেও তিনি একজন সেলিব্রিটি, মিশাল ফিল্ম অ্যাক্ট্রেস। সিনেমাতেও তিনি আসলে অভিনয় করেছেন একজন ফিল্ম অ্যাক্ট্রেসের ক্যারেক্টারই। এবং তিনিও খুব বিখ্যাত একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাক্ট্রেসের ভূমিকাতেই অভিনয় করেছেন তিনি, অ্যাকচুয়ালি তিনি যা সেই ক্যারেক্টারই। আর তার নাম থেকে মারিয়া এন্ডার্স, সিনেমাতে একজন নামকরা সিনেমা অভিনেত্রী। আর মারিয়া এন্ডার্সের ব্যক্তিগত সহকারী বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা দেখতে পাই ক্রিস্টেন স্টুয়ার্টকে। ক্রিস্টেন স্টুয়ার্ট আসলে ওই সেই ভ্যাম্পায়ার সিরিজ দিয়ে
সেই ভ্যাম্পায়ার সিরিজ দিয়ে রবার্ট প্যাটিনসনের সাথে তার সম্পর্ক দিয়ে অনেক কারণে আলোচিত, কিন্তু আমার কাছে মনে হয় আসলে সেই রবার্ট প্যাটিনসনের সাথে তার কি রিলেশন ছিল তা, বা সেই ভ্যাম্পায়ার সিরিজে থেকে আমার মনে হয় যে এই মেয়েটার আসলে অনেক বড় পটেনশিয়াল আছে। সে যদি চেষ্টা করে এবং যদি এরকম ভুজুং ভাজুং সিনেমা না করে, তাহলে আমার মনে হয় যে সে আসলে অনেক দূর যেতে পারবে, কারণ মেয়েটা আসলে সুন্দর, কোনো সন্দেহ নেই। অন্যরকম একটা সৌন্দর্য তার মধ্যে আছে, ক্রিস্টেন স্টুয়ার্টের মধ্যে, এবং এই সিনেমাতে সে অভিনয় করেও দেখিয়ে দিয়েছে যে না, সে অভিনয়টাও বেশ ভালো পারে। সো আমরা আশাবাদী ক্রিস্টেন স্টুয়ার্টের কাছ থেকে আমরা ভবিষ্যতে আরো ভালো সিনেমা পাবো। আরেকটা ভূমিকাতে অভিনয় করেছেন, আমার কাছে মনে হয়েছে আগামী দিনের হলিউড কাঁপাবে, ঠিক ক্রিস্টেন স্টুয়ার্ট যেরকম শুরুতে এসেই চমক দিয়েছিলেন, এই ভূমিকাতে আমার মনে হয় যে পরবর্তীতে যিনি থাকবেন তিনি হচ্ছেন ক্লোই গ্রেস মোরেটজ নামে একজন নতুন অভিনেত্রী এসেছেন হলিউডে। মাত্র 18 বছর বয়স, কিছুদিন আগে 19 হলো। অসাধারণ একজন অভিনেত্রী। আমার এই 18-19 বছর বয়সে যে এত দুর্দান্ত অভিনয় কেউ করতে পারে, এবং সৌন্দর্যের কথা যদি বলি, অদ্ভুত একটা অন্যরকম একটা মোহনীয় সৌন্দর্য তার মধ্যে আছে ক্লোই গ্রেস মোরেটজ এর মধ্যে। সো এই তিনজন অভিনেত্রী মূলত এই সিনেমাতে আছেন, জুলিয়েট বিনোশ, ক্রিস্টেন স্টুয়ার্ট এবং ক্লোই গ্রেস মোরেটজ। তো এবার আমি সিনেমাতে ফিরে যাচ্ছি। আমরা সিনেমার একদম শুরুতেই দেখতে পাই যে সেই মূল অভিনেত্রী যিনি জুলিয়েট বিনোশ, 50 একজন অভিনেত্রী, তার যে আসলে ফিল্মের যে গুরু, যে তাকে প্রথম সিনেমাতে এনেছিলেন এবং যার হাতে ধরে আসলে তার মঞ্চনাটক এবং সিনেমাতে পদার্পণ, সেই একজন সুইজারল্যান্ডের একজন নামকরা নাট্যকার, যার নাম থাকে সিনেমাতে উইলহেলম এলকায়ার। তিনি হচ্ছে তার একটা অনুষ্ঠান জয়েন করার জন্য তিনি সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রেনে করে। এভাবে সিনেমাটা শুরু হয়। তো ট্রেনে যেতে যেতেই তিনি খবর পান তার সেই গুরু, চিত্র পরিচালক বা চিত্রনাট্যকার, নাট্য নির্মাতা উইলহেলম এলকায়ার তিনি মারা গেছেন। তো সেই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত তার শেষকৃত্য অনুষ্ঠানে রূপান্তরিত হয়। তো এভাবে সিনেমাটা শুরু হয় এবং সেখান থেকে আমরা জানতে পারি যে তার কাছে নতুন একটা সিনেমার প্রস্তাব আসে ওই অনুষ্ঠানেই। সেটা হচ্ছে তিনি প্রথম 20 বছর আগে যে সিনেমাটা দিয়ে এবং যে মঞ্চনাটকটা দিয়ে সবার দৃষ্টি কেড়েছিলেন এবং বিশ্ববিখ্যাত হয়েছিলেন, মালোহা স্নেক যে নাটকটার নাম থাকে, সেটা মঞ্চনাটকেও তিনি অভিনয় করেছিলেন এবং সিনেমা যখন বানানো হয় এটা নিয়ে সেটাতেও তিনি অভিনয় করেছিলেন। সেটা ছিল তার ফার্স্ট কাজ 20 বছর আগে, এবং এই একটা সিনেমা, প্রথম সিনেমায় তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। মালোহা স্নেক এত নাম করা হয়েছিল। সেই মালোহা স্নেক 20 বছর পরে পুনরায় আরেকজন তরুণ পরিচালক এটা রিমেক করতে চাচ্ছেন, তিনি এই সিনেমাটা আরেকবার বানাতে চাচ্ছেন 20 বছর পরে। তো সিনেমার এই মালোহা স্নেকের মানে সিনেমার মধ্যে আরেকটা সিনেমার কাহিনী। তো এই মালোহা স্নেকের থিমটা হচ্ছে এরকম, হেলেনা এবং সিগ্রিড এই দুজন ক্যারেক্টার। সিগ্রিড হচ্ছে, হেলেনা হচ্ছে একটা অফিসের বস, লেডি বস, এবং তার আন্ডারে নতুন একটা মেয়ে জয়েন করে, ইয়াং একটা মেয়ে তার অফিসে, কোম্পানিতে, সিগ্রিড যার নাম। এবং এই সিগ্রিড এবং হেলেনার মধ্যে যে পারস্পরিক যে দ্বন্দ্ব, দেখা যায় যে তার নতুন এমপ্লয়ি সেই তরুণী খুব প্রাণবন্ত এবং লাস্যময়ী সেই সিগ্রিডকে হেলেনা মনে মনে পছন্দ করে, আবার প্রচণ্ড ঈর্ষাও করে যে তার ভেতরে যে তারুণ্যের দীপ্তি এবং ব্যক্তিত্বের যে ছটা, অদ্ভুত রকম প্রাণময়তা, এবং সবাই তাকে পছন্দ করে, এবং কি সহজ সাবলীল তার নিজেকে প্রকাশ, এবং অদ্ভুত একটা সহজ এবং সাবলীল ব্যক্তিসত্তা, সেটা দেখে অবশ্যই প্রচণ্ড ঈর্ষান্বিত হয়। এবং নিজের দিকে তাকিয়ে সে তখন দেখে যে না, সে হচ্ছে তখন 40 একজন রমণী, এবং তার সেই তারুণ্যের সেই দীপ্তি তার মধ্যে নেই, বা সেই ব্যক্তিত্বের ছটা বা সেই আকর্ষণটা সে সবাইকে সেই সিগ্রিডের মতো করতে পারে না, তারই এমপ্লয়ি। তখন তার মধ্যে একটা ক্ষোভ, ঈর্ষা জন্ম নেয়। আবার সেই সিগ্রিডের তন্নি একটা সত্তা, বা তার সেই যে একটা অদ্ভুত প্রাণময়, একটা খুব এক্সোটিক এবং খুব ফ্ল্যামবয়েন্ট একটা যে সত্তা, সেটা দেখে সে আবার তার মধ্যে একটা তাড়নাও কাজ করে, তার মধ্যে একটা ঈর্ষাও কাজ করে, তার মধ্যে একটা অতৃপ্তিও কাজ করে, এবং নিজের যে শূন্যতাগুলো সময়ের সাথে সাথে তার সেই তারুণ্যকে হারিয়ে ফেলা, বা সেই জীবনের গোল্ডেন স্টেজটাকে হারিয়ে ফেলা, এই যে একটা টানাপোড়েন তৈরি হয়, এটার মধ্যে সে একটা কঠিন, একটা জটিল একটা সম্পর্কে সে মানে পড়ে যায় সেই লেডি বস হেলেনা সিগ্রিডকে নিয়ে। আসলে মূল থিম সিনেমার এটাই, এই মালোহা স্নেকের কাহিনীটা নিয়েই, যে আসলে আমি একটু সংক্ষেপে বুঝিয়ে বলি সহজ ভাষায় যে আসলে মূল থিমটা কি। সেটা হচ্ছে যে একটা সময় যখন আমরা আস্তে আস্তে তারুণ্য থেকে আস্তে আস্তে পরবর্তী স্টেজে প্রবেশ করতে থাকি জীবনের, মিড লাইফ ক্রাইসিস বলে একটা কথা খুব চালু আছে। দেখা যাচ্ছে যে না, একটা সময় আমাদের যে তারুণ্যের ছটা বা দীপ্তি দিয়ে আমরা সহজাতভাবে সবাইকে আকর্ষণ করে রাখতে পারতাম, বা সবার কেন্দ্রবিন্দুতে থাকতাম, বা সবকিছুর মধ্যে যে একটা অন্যরকম উদ্দীপনা এবং একটা উদ্দীপ্ত ব্যাপার থাকে, সেটা আস্তে আস্তে বদলে যেতে থাকে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে সেই জায়গাটা সে আরেকজন দখল করে। তো এই যে জীবনের স্টেজগুলো একটার পর একটা বদলে যায়, একটা সময় আপনি হয়তো থাকবেন সেন্টার অফ ফোকাস, আপনাকে ঘিরেই সবকিছু, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে, সময়ের প্রয়োজনে, জীবনের প্রয়োজনেই সেই ফোকাসটা সরে যায়, আপনি তখন পেছনের কাতারে চলে যেতে থাকবেন একটু একটু করে।
অন্য কেউ, নতুন কেউ, নবীন কেউ এসে সেই জায়গাটা দখল করে নেবে, এবং ঠিক আপনি একটা সময় যে ফোকাসটা পেয়েছিলেন সে তখন ওই ফোকাসটা সে পাচ্ছে আপনার চোখের সামনে, আপনি সেই ফোকাসটা পাচ্ছেন না। তখন আপনার মধ্যে একটা হতাশা জন্ম নিতে পারে, একটা নিরাপত্তার অভাব, একটা ইনসিকিউরিটি জন্ম নিতে পারে, প্রচণ্ড ঈর্ষা জন্ম নেবে, হিংসা বিদ্বেষের জন্ম হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার কাছে মনে হবে একটা আক্ষেপ জন্ম হবে, মনে হবে যে না, সুন্দর সময়টা পেছনে ফেলে এসেছেন, অদ্ভুত একটা সুন্দর সময় ছিল, সেন্টার অফ ফোকাস আপনি ছিলেন, আপনাকে ঘিরেই সব কিছু আবর্তিত হতো, সবার মনোযোগের কেন্দ্রবিন্দু আপনাকে নিয়েই ছিল, সবার স্তব স্তুতি। অথচ একটা সময় সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে আপনি আস্তে আস্তে অপ্রয়োজনের দিকে চলে যাচ্ছেন এবং ফোকাসটা সরে যাচ্ছে আপনার থেকে, এবং আপনি তখন সেকেন্ড ক্যারেক্টার, মাইনর ক্যারেক্টার, গৌণ হয়ে যাচ্ছেন মুখ্য থেকে আস্তে আস্তে, এবং আপনারই চোখের সামনে আরেকজন এসে ঠিক আপনি যে জায়গায় ছিলেন ওটা দখল করছে। এটা আসলে মেনে নিতে পারাটা বা এইটার সাথে মানিয়ে চলাটা, নিতে পারাটা জীবনের অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং এই মিড লাইফ ক্রাইসিস অনেকেই পড়ে থাকেন যখন আসলে যৌবন থেকে আস্তে আস্তে প্রৌঢ়ত্বের দিকে ধাবিত হন বা বার্ধক্যের দিকে। এবং এই ক্রাইসিসটা আসলে, মেন্টাল ক্রাইসিসটা এত বেশি কঠিন, অনেকেই আত্মহত্যার পথও বেছে নেন এটা সহ্য করতে না পেরে, বা এই ক্রাইসিস সহ্য করতে না পেরে। যেন আমি একসময় ছিলাম সব কিছুর কেন্দ্রবিন্দু, সবচেয়ে প্রধান মানুষটা ছিলাম আমি, মুখ্য মানুষ সবার কাছে। সেই অবহেলাটা আস্তে আস্তে, বা সেই সেন্টার অফ ফোকাস থেকে আস্তে আস্তে প্রান্তে চলে যাওয়া, কেন্দ্র থেকে প্রান্তে চলে যাওয়া, সেন্টার থেকে পিফেরিতে চলে যাওয়া, সেটা মেনে নেওয়াটা এত সহজ হয় না। আজকে যিনি ভুবন বিখ্যাত দিগ্বিজয়ী অসাধারণ অভিনেত্রী, সুন্দরী তারকা এরকম, তিনি একটা সময় আস্তে আস্তে মানে বাতিলের খাতায় চলে যাচ্ছেন, এবং তার জায়গায় আরেকজন। এটা আসলে, এটা শুধু অভিনয় ক্ষেত্রে না, যে কোনো জায়গাতেই আপনার ক্যারিয়ারে হতে পারে, আপনার যে কোনো প্রফেশন হতে পারে, নিজের ব্যক্তিগত জীবনেও হতে পারে। আরেকজনের কাছ থেকে আপনি কতটা গুরুত্ব পাচ্ছেন, এই ব্যাপারগুলো আমরা কম বেশি সবাই ফেস করে থাকি। একটা প্রবল একটা ইনসিকিউরিটি এবং মানিয়ে নিতে না পারার একটা আক্ষেপ, ক্ষোভ এবং একটা হতাশা, ঈর্ষা, এবং একই সাথে আবার তার প্রতি একটা তীব্র আকর্ষণও কাজ করে, যে না, সে আপনাকে একটা অন্যরকম নেশার মতো কিছু একটা দিচ্ছে, যেটা আপনাকে নতুন করে আবার জীবনের চ্যালেঞ্জটা বোঝাচ্ছে, এবং একটা আপনাকে উদ্দীপনা যোগাচ্ছে যে নতুন করে আবার ফাইট করা, বা নিজের জায়গাটা আবার নতুন করে অন্যকে চিনিয়ে দেওয়ার। বা তো ওই ক্যারেক্টারটা না থাকলে আপনি আবার সেই তাড়নাটা বোধ করবেন, আদারওয়াইজ সে পাংশে হয়ে ওভাবেই চলতে থাকবেন, নিজে টেরও পাবেন না যে না, জীবনে নতুন কোনো চ্যালেঞ্জ এসেছে, বা আসলে নতুন করে মানিয়ে নেওয়ার, নতুন করে নিজেকে ঝালিয়ে নেওয়ার আসলে বিষয়গুলো থাকে। এই মিড লাইফ ক্রাইসিস বা লেট লাইফ ক্রাইসিস অনেকেরই হয়। এই থিমটা নিয়ে তো আমরা সেই মালুহা স্নেক মঞ্চনাটক বা সিনেমাটা দেখি, যে এই সিগ্রিড আর হেলেনার যে দুটো ক্যারেক্টার, তারই এমপ্লয়ি বা অথবা সিগ্রিডের বস হেলেনা, এই দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক। সেই তার সেই সিনিয়র 40+ লেডি বস যার নাম থাকে হেলেনা, একই সাথে সেই তরুণী এমপ্লয়ি সিগ্রিডের প্রতি প্রচন্ড একটা আকর্ষণ অনুভব করেন। সে কি করছে না করছে, কোথায় যাচ্ছে, প্রত্যেকটা জিনিস তিনি ফলো করেন, একটা অন্যরকম আকর্ষণ তার ভিতরে কাজ করে। আবার একই সাথে তার প্রতি প্রচন্ড বিদ্বেষ, ঈর্ষা, হিংসা এবং একটা অন্যরকম ইনসিকিউরিটিও তার মধ্যে কাজ করে। তিনি আকর্ষণটা এড়াতে পারেন না, তাকে এড়াতেও পারেন না, আবার তার প্রতি একটা অন্যরকম নেতিবাচক একটা ব্যাপার, সেটা থেকেও তিনি নিজেকে দূরে রাখতে পারেন না। এভাবে একটা অন্যরকম সম্পর্কে টানাপোড়েনে ভেতরে চলতে থাকে। একটা সময় বাধ্য হয়ে সিগ্রিড শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় আত্মহত্যার। এরকম একটা নাটক এবং 20 বছর আগে হয়েছিল, তো সেটাই 20 বছর পরে রিমেক হচ্ছে। ইন্টারেস্টিং হচ্ছে, 20 বছর আগে জুলিয়েট বিনোশ ওই তরুণী সিগ্রিডের ক্যারেক্টার অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন। তখন তিনি ছিলেন বয়সে তরুণ, এবং তার সেই তারুণ্যের ছটায় সিনেমা পাগল দর্শকরা মুগ্ধ, বিমোহিত হয়েছিলেন, সিনেমা ক্রিটিকরা। কিন্তু আজ যখন 20 বছর পরে রিমেক হচ্ছে, তাকে কিন্তু সেই ক্যারেক্টারটা ডেফিনেটলি দেওয়া হবে না, তাকে দেওয়া হচ্ছে সেই প্রৌঢ় সিনিয়র তার বস হেলেনার ক্যারেক্টারটা। এইটা মেনে নেওয়াটা তার জন্য একটা বিশাল ব্যাপার ছিল, যে 20 বছর আগে তিনি সব সেই আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছিলেন, তরুণী 20 বছরের তরুণী চরিত্রে, এবং মূলত তিনিই মূল চরিত্র এই সিনেমার, এই নাটকের। তাকে ঘিরে আবর্তিত হয়, তিনি ছিলেন মূল ক্যারেক্টার। আর এখন হচ্ছে তিনি গৌণ ক্যারেক্টার অভিনয়টা তাকে করতে হবে, কারণ তার বয়স এখন অবশ্যই আর 20 নেই, এখন তিনি 40+। তো এই যে মেনে নেওয়াটা, এবং তারই চোখের সামনে দিয়ে সেই ক্লোই গ্রেস মোরেটস, সেই 19 বছর বয়সী অভিনেত্রী, তাকে সেই ইয়াং ক্যারেক্টারটা দেওয়া হয়, এবং তিনি অবাক হয়ে দেখেন যে সবাই তাকে নিয়ে মাতামাতি করছে, এবং ফোকাসটা তার দিকে বেশি, এবং কি অদ্ভুত একটা দীপ্তিতে ভাস্বর হয়ে অভিনয় করে যাচ্ছেন সুনিপুণভাবে ক্লোই গ্রেস মোরেটস, এবং তাকে নিয়ে সেই আগের মাতামাতির আসলে ভাবে নেই। এটা সিনেমাতে যেরকম ব্যক্তিত্বের একটা সংঘাত হয়, ঠিক তার ব্যক্তিগত জীবনেও তিনি এটা মেনে নিতে ঠিক একই রকম, মানে সিনেমার কাহিনীতে যে ব্যাপারটা হচ্ছে তার ব্যক্তিগত জীবনেও সেটাই হয়। তিনি এটা মেনে নিতে আসলে তার অনেক কষ্ট হয়, পদে পদে অবহেলিত হতে থাকেন। অথচ 20 বছর আগে এই ক্যারেক্টারটাতে তিনিই ছিলেন সবার নয়নের মণি, বিষয়টা এরকম।
এটা একটা আসপেক্ট ছিল ফিল্মের। আরেকটা আসপেক্ট ছিল যে তার ব্যক্তিগত সহকারীর কথা বললাম, ক্রিস্টেন স্টুয়ার্ট যে ভূমিকা অভিনয় করেছেন। তো ক্রিস্টেন স্টুয়ার্টের সাথে তার একটা অন্যরকম কেমিস্ট্রি থাকে সম্পর্কের, যেটা একটা সময় আমরা দেখতে পাই। আসলে একটা সময় গিয়ে আমরা নিশ্চিত হই এটা আসলে তাদের মধ্যে শুধুমাত্র অভিনেত্রী এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সম্পর্ক না, এর থেকে আরো অনেক গভীর কিছু। সেই গভীরটা যে আসলে কি, সেটা কি কোনো অতৃপ্ত মাতৃত্বের ছায়া, যেহেতু তার সন্তান নেই বা বিয়েও করেননি, তার সন্তানের ছায়া তার মধ্যে দেখতে পান জুলিয়েট বিনোশ ক্রিস্টেন স্টুয়ার্টের মধ্যে, নাকি আসলে এটা আরো অনেক নিষিদ্ধ কোনো সম্পর্ক, যেটা হয়তো তার জীবনে নিরাপত্তাহীনতা থেকে বা সঙ্গীহীনতা থেকে বা প্রবল নৈসঙ্গ থেকে অন্য একজন নারীর ভেতরেই কি তিনি আসলে ভালোবাসার সম্পর্কটা খুঁজে পেতে চাচ্ছেন কিনা, তার থেকে বয়সে অনেক তরুণী একজনের ভেতরে, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ক্রিস্টেন স্টুয়ার্টের মধ্যে। এই টেনশনটা গ্রো করে। এই পাশাপাশি দুই রকম টেনশন দেখানো হয়েছে, দুই রকম সম্পর্কে টানা পড়েন। একটা হচ্ছে ওই ক্যারেক্টারটা নিয়ে, তার নাটকটা নিয়ে, এবং এটা হচ্ছে আরেকটা ব্যক্তিগত সহকারীকে নিয়ে। তো এই সিনেমাটাতে তিনি যখন অভিনয়ের অনেক দ্বিধাদ্বন্দ্বের পরে সিনেমাতে অভিনয়ের প্রস্তাবে রাজি হয়ে যান সিনিয়র ক্যারেক্টারে, এবার তখন প্র্যাকটিস করতে থাকেন এবং প্র্যাকটিসটা হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে। সে আরেকটা ভূমিকা অভিনয় করে প্রায় রিহার্সালের সময়, জুলিয়েট বিনোশ তার ক্যারেক্টারটা। তো এইভাবে সংলাপ বলতে বলতে একটা সময় আমাদের মধ্যে আসলে কনফিউশন জাগে, আসলে কি তারা সংলাপ বলছে নাকি তাদের দুজনের সম্পর্ক নিয়ে নিজেদের মধ্যে যে একটা টানা পড়েন, সেই কথাগুলো আসলে সংলাপের ভান করে আসলে সেগুলোই বলছে। তখন আসলে আমরা কনফিউজড হয়ে যাই, এটা কি তাদের মনের কথা, তাদের দুজনের সম্পর্কের কথা, নাকি আসলে ওই নাটকের সংলাপ নিহায়েত। খুবই কনফিউজিং এটা ব্যাপার হয়ে যায় এবং খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয় এবং খুব দমবন্ধ একটা পরিবেশের তৈরি হয়। কারণ ক্রিস্টেন স্টুয়ার্ট বুঝতে পারে যে সে শুধু আসলে তাকে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখছে না, এর থেকে অনেক বেশি কিছু তার ভেতরে হয়তো একটা অন্যরকম আশ্রয় খুঁজছে, এবং যেটা নেওয়া একটা সময় তার পক্ষে সম্ভব হয় না, সে চাকরি ছেড়ে পালিয়ে যায়। খুবই মনস্তাত্ত্বিক সংকটে ভরা একটা মানে অনেক বিষয় এখানে আছে। সবকিছু মিলে আসলে আমার কাছে মনে হয় এই সাইকোলজিক্যাল থিম বেসড মুভিগুলো আসলে আসলে বলে বোঝানোটা আসলে খুব দুরূহ, কারণ এটার ব্যাখ্যা আপনিও আরো অন্যভাবে হয়তো দিতে পারেন। বাট আমার কাছে মনে হয় যারা স্পেশালি একটু অনেক গভীরভাবে ভাবার সুযোগ আছে এবং অনেক চিন্তার অবকাশ আছে এবং অনেকগুলো লেয়ার পাড়ি দিয়ে তারপর হয়তো পুরোপুরি বোঝা যায় সিনেমাটা। এবং সবচেয়ে বড় কথা, সাইকোলজিক্যাল থিম নিয়ে যে যারা যদি মুভি পছন্দ করে থাকেন, যেটা আমি খুব করি, তাহলে আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। বিশেষ করে একজন নারীর জীবনে আমার কাছে মনে হয় সিনেমাটা দেখাটা আরও প্রয়োজনীয়, বিকজ সামাজিক প্রেক্ষিতে একজন নারীকে যে স্টেজগুলোর ভিতর দিয়ে যেতে হয় বয়সের সাথে সাথে, আস্তে আস্তে তরুণী থেকে প্রৌঢ়া হবার পথে, এই সমস্যাগুলো আরও প্রকট হয়ে হয়তো দেখা দেয়। তার মূল্যায়ন, তার অবস্থান, তার নিজের কাছে যে জিজ্ঞাসাগুলো, তারপরে তার ইনসিকিউরিটি, ফিলিং অফ ইনসিকিউরিটি, এবং কতটা মূল্যবান তিনি এখনো অন্যদের কাছে, আর সত্যিকারের একটা আশ্রয় বা কাউকে অবলম্বন করে বেঁচে থাকার এই ব্যাপারগুলো আসলে আমার কাছে মনে হয় যে খুব বেশি প্রাসঙ্গিক এবং সমসাময়িক। সেই হিসাবে আমার কাছে মনে হয় মুভিটা অবশ্যই মুভি লাভারদের দেখা উচিত, ক্লাউডস অফ সিলস মারিয়া। এবং শেষ পর্যন্ত যেটা হয় সেটা আমি আর সাসপেন্সটা আর বললাম না, মুভিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলি, অদ্ভুত সুন্দর সব লোকেশন ইউজ করা হয়েছে সুইজারল্যান্ডের, মানে লেক, পাহাড়, আকাশে মেঘগুলো। এবং ক্লাউডস অফ সিলস মারিয়া নামটা যেখান থেকে এসছে, সিলস মারিয়া হচ্ছে ওই যে বললাম একটা ছোট্ট শহর, তো সেখানে লেকের উপরে একটা বছরের একটা বিশেষ সময়ে এক ধরনের বিশেষ রকম মেঘের, সাদা তুলার মতো মেঘের আবির্ভাব হয়, যেটাকে আসলে সাপের ডিজাইনের মতো বলা যায় একটা, যে কারণে মালভা স্নেক নামটা হয়েছিল। ওই মেঘের একটা অশনি সংকেতের মতো, ওই মেঘটা দেখলে ওই শহরের বাসিন্দারা মনে করেন খুব খারাপ কিছু হতে যাচ্ছে, কেউ হারিয়ে যাচ্ছে, যেটা সিনেমার কাহিনীর সাথে খুব প্রাসঙ্গিক। সেই হিসাবে নাম হয়েছে ক্লাউডস অফ সিলস মারিয়া। আশা করছি দেখবেন, ভালো লাগবে। এবং আমার কাছে মনে হয় যে তিনটা ক্যারেক্টারই আপনাকে ইমপ্রেস করবে, তিন অ্যাঙ্গেল থেকে যে দুর্দান্ত অভিনয় করেছেন, এবং তাদের তিনজনেরই ব্যক্তিত্বে যে একটা অন্যরকম প্রকাশ, তাদের যে গভীরতা একজন আরেকজনের থেকে স্বতন্ত্র, সেটা আপনাকে মুগ্ধ করবে। সো দ্যাটস ইট, ক্লাউডস অফ সিলস মারিয়া। আশা করছি ভালো লাগবে। একটু পরে ফিরছি। আর SMS করার নিয়মটা হচ্ছে, যদি কোনো কথা লিখতে চান, কোনো গান শুনতে চান, প্রথমে আরই লিখবেন, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছি আপনার নির্ঘুম বন্ধু আজকে আরেকবার, এবং ড্রিম 7 আরেকবার স্বাগত। রেডিও আমার 88.4 FM থাকার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সময় হচ্ছে 1:26। এখন আমাদের হাতে 34 মিনিট আছে, অনেক সময়, অনেক SMS পড়া যাবে, অনেক গান, অনেক কথা এখন অনেক কিছুই বাকি। শুনছিলাম একটু আগে যে গান, সেটা হচ্ছে পাকিস্তানের ব্যান্ড ফিউজনের একটা গান, নিন্দ না আয়ে। শাফকাত আমানত আলী আমার খুব প্রিয় একজন ভোকাল, অসাধারণ লাগে তার গায়কী
এবং তার স্পেশালি তার কণ্ঠের কারুকাজ দারুণ দারুণ। সে যাই হোক, তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে অর্ণবের একটা অদ্ভুত সুন্দর গান, এবং আমার মনে হয় যে অভিযাত্রিক সেগমেন্টের পরে এই গানটা শুনলে একেবারে পারফেক্ট কম্বিনেশন হতো, যে বোনের ভেতর হারিয়ে যাওয়ার পরে হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর। অদ্ভুত সুন্দর একটা গান। আর সাথী ফার্মের থেকে আমাকে জানিয়েছেন যে একটা বইয়ের কথা, বিভূতিভূষণের দৃষ্টি প্রতি বইটা নিয়ে কথা হয়েছে। আমি একটা FM লাইব্রেরিতে কাভার করেছিলাম, সেই বইটার কথা বলেছেন, তার ভাগার কথা। লালবাগের ইভা অনেক দিন পর ফিরে আসলেন, সাথী থাকুন, যেহেতু ফিরে এলেনি এতদিন পরে। শাওন লিখেছেন আমাকে কারবারি, আচ্ছা ঠিকানাটা বুঝতে পারছি না। হবিগঞ্জে চুনারুঘাটে যে সাতছড়ি জাতীয় উদ্যানের কথা বলেছিলাম, যার আরেকটা নাম হচ্ছে রেমা কালিঙ্গা রিজার্ভ ফরেস্ট, সেখানে তিনি একবার এরকম ঠিক ট্রেলিং করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন এবং 5 ঘন্টা লেগেছিল তার পথ খুঁজে পেতে। সেটা একটা গা ছমছম করার অভিজ্ঞতা ছিল তার জন্য, সেটা তিনি শেয়ার করেছেন। আর SMS করে নিয়মটা একটু মনে করে দিই, ভাই আপুরা এবং ভাইয়ারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে, যদি কোনো গান শুনতে চান, যদি সেই গান কারো চরণতলে নিবেদন করতে চান, যদি কোনো মনের কথা শেয়ার করতে চান, বা যে কোনো কিছুর জন্য একটা ছোট্ট SMS করবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন 6969 সেই নাম্বারটাতেই। এখন যে গানটা শুনবো, আমার কাছে মনে হয় যে এই গানটা বেশ খুব বেশি আমার প্লে করা হয়নি, কিন্তু আমার কাছে গানটা ভালো লাগে। একটা খুব গভীর অনুভবের নিবেদনের একটা ব্যাপার আছে আমার কাছে মনে হয়, এবং আমার কাছে মনে হয় যে কথাটা আসলে সত্যি। সবকিছুর পরেও, হাজারো যুদ্ধের পর আসলে প্রতিদিন আমাদের আসলে সবকিছু জীবন আসলে আমাদের অনেক অনেক স্ট্রাগল, অনেক ফাইট সবাইকেই করতে হয় কম বেশি প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে, জীবিকার প্রয়োজনে, কখনো আপনার কর্মপ্রতিষ্ঠানে, কখনো ব্যক্তিগত পর্যায়ে, অনেক জায়গাতে। এবং এত এত ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের পরে, সেই ঝড়ের পরে আসলে যখন হৃদয় ক্ষত বিক্ষত, প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত একটা মানুষ হয়ে আপনি অবসাদগ্রস্ত, একটু আশ্রয় খুঁজছেন, সেই জীবনানন্দের লাইন ধার করে বলতে হয় যে পাখির নীড়ের মতো দুটো চোখ খুঁজছেন, যেখানে আপনি সমস্ত দিন শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামলে আশ্রয় খুঁজবেন, ডানায় রৌদ্রের গন্ধে মতো আপনিও, চিলের মতো আপনিও মুছে ফেলবেন সব যুদ্ধের রং, সব রক্তের রং, সবটুকু কষ্টের, সবটুকু তীব্র স্বাদ, সব মুছে যাবে কারো নিবিড় মমতায়, কারো তীব্র ভালোবাসার স্পর্শে, কারো চোখের গভীরে, কারো হৃদয়ের পরম মমতাময় স্পর্শে, এবং একটা ঘোর অমানিসার কালো রাতের পরে প্রভাতের প্রথম প্রহরের মতো স্নিগ্ধ সৌন্দর্যে দীপ্ত হয়ে ভাস্বর হবে একটি সত্য, তা হচ্ছে যত ঝঞ্ঝাই আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, যত ঘোর অমানিসার রাত থাকুক না কেন, যত গ্রহণের কাল থাকুক থাকুক, যত তীব্র অবসাদের কাল, সবকিছুর পরও একটা তীব্র সত্য মহিরুহের মতো জাগরুক হয়ে জেগে থাকবে আপনার অন্তরের উদ্যানে, তা হচ্ছে অন্তত একটা মানুষ আছে এই পৃথিবীতে। আমি চোখ বন্ধ করেও বলতে পারি সেই মানুষটা আমাকে দেখছে, যদিও সে হয়তো শত সহস্র মাইল দূরে। আমি হয়তো একেবারেই নিরাপদ, নিশ্ছিদ্র নিরাপত্তায় ডুবে গিয়ে ভাবতে পারি আমার কোনো ভয় নেই, সে আমাকে আগলে রাখবে দু হাত দিয়ে জড়িয়ে। প্রচণ্ড কষ্টের ভেতরে, প্রচণ্ড ঝড়ের ভেতরে তার হৃদয় হবে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে কাছের, সবচেয়ে উত্তপ্ত ঠিকানা। হৃদয়ের তীব্র ওমে যে আমাকে কখনো শীতের হিম স্পর্শ অনুভব করতে দেবে না। আমি পরম নির্ভরতা নিয়ে ভাবতে পারি যে হয়তো আগামী 1, 2, 5, 10 বছর দেখা হবে না, হয়তো কখনোই হবে না, হয়তো কখনোই কথা হবে না, তবু দূর থেকে জানবো এই বিশাল পৃথিবীর কোনো এক প্রত্যন্ত কোণে, কোনো এক নিভৃত অরণ্যে হয়তো, অথবা কোনো প্রখর দিবালোকে দগ্ধ লোকালয়েই হয়তো বা পথ চলতে গিয়ে কোনো একটা মানুষ ক্ষণে ক্ষণে আমারই কথা মনে করে। হয়তো প্রত্যহ কাজের ফাঁকে কখনো উদাস হয়ে হয়তো সেই মানুষটা বিকেলের রাঙা রোদ দেখতে দেখতে হয়তো আপনারই হাসির কথা ভাবে, আপনার রাঙা চোখের কথা ভাবে, আপনার দীপ্তিমান মুখশ্রীর কথা ভাবে। এই কথাটা হয়তো কেউ আপনাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় না, আপনারা নিজেরও হয়তো হাজারো কাজের ভিড়ে মনে থাকে না, কিন্তু কোনো একেবারেই নিজের একান্ত একটা সময়ে, কোনো একটা পূর্ণিমা রাতে হয়তো বা, অথবা কোনো একটা বৃষ্টি ঝরা বিকেলে, অথবা খুব মায়া কাড়া কোনো সোনালি সকালে, হঠাৎ কাজের ভিড়ে, অথবা হঠাৎ করেই একটা উদাসী হাওয়া এসে আপনাকে যখন ছুঁয়ে যায়, চমকে ওঠেন আপনি, অজান্তেই মনে পড়ে কোথাও এই পৃথিবীর কোনো প্রান্তরে নিশ্চয়ই একটা মানুষ আপনাকেই এখন মনে করছে, আর দূর থেকে এক স্বর্গীয় দীপ্তি নিয়ে নীরবে আপনাকেই ভালোবেসে যাচ্ছে। দেখা না হোক, কথা না হোক, কখনো জানাতে না পারুক,
কখনো ছুঁয়ে যেতে না পারুক। কি এক পাগল পাড়া ভালোবাসায় কোনো প্রাপ্তির আশা না রেখি সে আপনাকে প্রদীপ শিখার মতো তিলে তিলে জ্বালিয়ে রাখছে তার সেই প্রেমের দীপ্তিটা, প্রতিনিয়ত, নিরন্তর, চিরজাগরুক। একটি মানুষ আপনাকে ভালোবাসছে। চিরদিনই ভাবতে পারো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন আজকে আরেকবার এবং শুনছেন রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM। আর শুনছিলাম যে গান, সেটা হচ্ছে শুভমিতার একটা গান, যেভাবে তুমি সকাল দেখো। একটা লাইন কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। প্রতিবার প্রেমে নতুন জীবন, জীবন কি করে একটাই। এই প্রশ্নের উত্তর আপনি জানেন, আমাকে জানিয়ে পারেন। আর তার আগে ছিল যে গানটা নিয়ে আসলে অনেক কিছু বলেছিলাম, ভূমিকা বলুন আর প্রেক্ষাপট বলুন আর পটভূমি বলুন, সেই হিসেবেই বলুন না কেন, আমার খুব ভালো লাগার একটা গান, সেটা হচ্ছে রেনেসার গান। এটা রেনেসার শাহবাজ খান পিলু, রেনেসার যিনি ড্রামার, তিনি ভোকাল হচ্ছেন এই গানের, তিনি কণ্ঠ দিয়েছেন। আর এটা হচ্ছে তৃতীয় বিশ্ব অ্যালবাম থেকে নেওয়া হয়েছিল, চিরদিনই ভাবতে পারো, একটি মানুষ বাসবে ভালো তোমাকে। পিলুর গাওয়া আরেকটা গান আমার খুব ভালো লাগে, রেনেসার হচ্ছে ওই গানটার নাম হচ্ছে আমার এই স্বপ্ন ভরা সুর কোনো এক নিঝুম রাতে। অদ্ভুত সুন্দর একটা গান, ওটা কোনো একদিন প্লে করবো নিশ্চয়ই। আর খুব বেশি সময় বাকি নেই, কিন্তু এখন অনেক গান শোনানোর ছিল যে আমার বন্ধুগুলোকে, কি করা যায়, তাই ঝটপট করে আরেকটা গান প্লে করে দিই, যদি কিছু মনে না করেন প্লিজ। ওকে, আর SMS করবেন প্রথমে আরি লিখে, স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কোনো কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। জন ডেনভারের গান না হলে এই বিষয়টা কেমন হয়, খুবই খারাপ হয়। আর যদি সবাইকে একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে জন ডেনভারের কোন গানটা সবচেয়ে আপনার প্রিয়, 100 জনে 95 জনই বলবেন অ্যানিস সং, কিন্তু আমি বলবো আমার সবচেয়ে প্রিয় জন ডেনভারের গান হচ্ছে পোয়েমস, প্রেয়ার্স অ্যান্ড প্রমিসেস, কবিতা, প্রার্থনা ও প্রতিজ্ঞা। নামটাই কেমন অদ্ভুত সুন্দর, গানটাও তেমন। সেটা পোয়েমস, প্রেয়ার্স অ্যান্ড প্রমিসেস বাই জন ডেনভার। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ইটস সিরাজ ওয়ান্স অ্যাগেইন। শুনছেন রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM। আর শুনছেন অনেক চমৎকার গান শুনছেন। একটু আগে যে গানটা প্লে করলাম, রূপালী গীতা এলআরবির গান, এবং তার আগে ছিল পোয়েমস, প্রেয়ার্স অ্যান্ড প্রমিসেস, জন ডেনভার। অনেক দারুণ দারুণ গান প্লে করছেন আজকে, কোনো সন্দেহের অবকাশ আছে? আপনি কি আমার সাথে দ্বিমত পোষণ করছেন? যদি করে থাকেন তাহলে পরের গানটা আপনার সেই দ্বিমতকে দূর করে দেবে, কারণ পরের গানটাও দারুণ। আর SMS যদি করতে চান এখনো করবেন 6969 নম্বরে। খুব বেশি সময় বাকি নেই, তাই কথা না বাড়িয়ে ঝটপট পরের গানটাতে চলে যাচ্ছি। আরেকটা দারুণ গান শুনবো, আমার ব্যাপক ভালো লাগে গানটা, বিশেষ করে যারা ঘন ঘন বদলাতে ভালোবাসেন তাদের জন্য এই গানটা। তুমি আর নেই সে তুমি, শচীন দেব বর্মনের গান। আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু 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 মন, উড়ু উড়ু মন নিয়ে আমার এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, কারণ সময় অলমোস্ট শেষ, না একেবারেই শেষ। তাই ঝটপট যাওয়ার আগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার আপনার সামনে না হোক, আপনার কর্ণকুহরে আবার আবির্ভূত হব। আমাকে গ্রহণ করুন আর নাই করুন, আমাকে যে ওখানেই ফিরে আসতে হবে। আমার হৃদয় বাঁধা তোমারই চরণে, তোমারই অন্তরে, তোমার হৃদয়ে। সেজন্য আগামী সপ্তাহে নিশ্চয়ই আবার আসবো, আর আগামী সপ্তাহে কথা হবে। ওই কথা দিয়েই বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে সব শেষ যে গানটা প্লে করবো, অর্থহীনের একটু আগে উরুরু মনের পরে আজকে শেষ গানটা হচ্ছে একটা নজরুল সঙ্গীত। মাঝে মাঝে একটা কথা আমি প্রায় বলি না, যে যদি আপনাকে একটা দ্বীপে নির্বাসন দেওয়া হয় তাহলে কোন বই নিয়ে যাবেন, একটা বই যদি নিয়ে যেতে দেওয়া হয়, বা একটা গান কোন গানটা নিয়ে যাবেন। তো এরকম অনেক সময় অনেক গানের কথা মনে হয়, বলেও থাকি। তো এখন মনে হচ্ছে এই গানটার কথা, যে এখন আমাকে এই প্রশ্নটা করলে আমি এই গানটার কথা বলবো, যে এই গানটা শুনে আমি 1000 বছর নির্জন দ্বীপে কাটিয়ে দিতে পারবো, সমস্যা হবে না। এতটা বেশি ভালোবাসা কাজ করে গানটার জন্য। সোহেল আহসানের কণ্ঠে শুনছি সেই গানটা, এবং আসলেই অনেক বেশি আবেগতাড়িত হয়ে যাই এই গানটা শুনলে, তাই আবেগতাড়িত হতে হতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন অনেক বেশি। শুভরাত্রি।